হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ আমি আলোচনা করছি তোমাদের রিজনিংয়ের সেট নিয়ে। তোমাদের রিজনিংয়ের সেট আগেও অনেক করানো হয়েছে, এনটিপিসি CBT 2 এর উপর বেস করে সেটগুলো করানো হচ্ছিল। আজকে মেনলি আমি তোমাদের নিয়েছি রেলওয়ে গ্রুপ ডির একটা পার্ট। রেলওয়ে গ্রুপ ডি যেমন দেখো এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে 1/10/2018 রেলওয়ে গ্রুপ ডি 12:30 থেকে 2টোর সময় যে শিফট আছে লেভেল 1 পোস্ট, অর্থাৎ 2018-তে এই পরীক্ষাটা হয়েছিল, তার যে শিফট সেই শিফটটা নেওয়া হয়েছে তোমাদের। অনেকগুলো ফিগার বেস প্রশ্ন সেখান থেকে নেওয়া হয়েছে, কিছু তোমাদের বিবৃতি সিদ্ধান্তের উপর বেস করে প্রশ্ন নেওয়া হয়েছে। আর নেক্সট তোমাদের এনটিপিসি CBT 2 এর নতুন একটা সেট রিজনিংয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, দুটোকে একসঙ্গে কম্বিনেশন করে তোমাদের করানো হচ্ছে। তো প্রথমে যে প্রশ্নটা পড়েছে সেটা দেখো, কারণ ফিগার বেস প্রশ্ন 2018-তে খুব এসেছিলো রেলওয়ে গ্রুপ ডিতে, কিন্তু এনটিপিসিতে ফিগার বেস প্রশ্ন তেমনটা দেখা যায়নি। ওই জন্যই আমি তোমাদের ফিগার বেস প্রশ্ন প্র্যাকটিস করবো বলে এই সেটটাকে বাছা হয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমাদের একটা কোশ্চেন্স দেওয়া রয়েছে, নিজের আগে একটু ট্রাই করো। দেখতে পাচ্ছ এখানে খোপ দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে ট্রাই করো, এই জন্য রেকর্ডিংয়ে দেওয়া হচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছ 2টো সার্কেল আছে, তারপর 3টে সার্কেল, তারপর 4টে সার্কেল। ঠিক আছে, এখানে দেখো 1টা 2টো, তারপর এখানে তোমাদের 2টো 3টে 4টে হয়ে যাচ্ছে। এখানে দেখো 2টো 3টে, তাহলে ডেফিনেটলি এখানে 4টেই হবে। ঠিক আছে, এবার সেম প্যাটার্নের জিনিসই এক্সট্রা একটা অ্যাড হচ্ছে। তো এখানে দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান হতে পারে, সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা আমার অ্যান্সার হতে পারে, বাট সি হবে না ডি হবে। দেখো তুমি খেয়াল করো একটা জিনিস, যে মেন ফিগার কিন্তু নিজের জায়গা থেকে নড়ছে না বা সরছে না। এখানে দেখতে পাচ্ছ বেজে যা ছিল এখানে বেজে তাই আছে, এখানে বেজে সেই দুটোই আছে। এখানেও দেখো প্রথমে যা ছিল এখানেও তাই আছে, এখানেও তাই আছে, অর্থাৎ এক্সট্রা একটা অ্যাড হচ্ছে। এখানেও তার মানে সেম, এখানে যা থাকবে এখানেও তাই হবে, এখানেও নিচে যা থাকবে তাই হবে, অর্থাৎ প্রথমে দুটো ছিল এখানে দুটো যেভাবে থাকবে এখানে সেভাবেই থাকবে। দেখো এখানে মাটিতে শোয়ানো অবস্থা ছিল, এটাও তাই হবে, লাস্টের পার্টটাতেও তাই হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সি হবে, ডি আমাদের অ্যান্সার হবে না, কারণ ডিতে দেখতে পাচ্ছ রোটেশন করানো হয়েছে, অর্থাৎ মেন ফিগারটাকেই কী করে দেওয়া হয়েছে, রোটেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘোরানো হয়েছে। ঠিক আছে, যেটা অ্যালাউড নয়, ওই জন্য ডি আমাদের কী হবে, কেটে যাবে, আর সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সার আমাদের কী হবে, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো ইজি প্রশ্ন হয়, টাইম কনজিউম করে। নেক্সট পরের প্রশ্ন চলো। প্রদত্ত চিত্রের দর্পণ প্রতিবিম্বটি কী হবে? ট্রাই করো নিজেরা, সেম শিফটে পড়া প্রশ্ন, এর আগে যে শিফট বললাম ওই সেম শিফটে পড়া এটা। চলো ট্রাই করো। একটু এডিট করতে হয়েছে কারণ খুব ঝাপসা ছিল পিডিএফটা, সেই জন্য তোমাদের ওখান থেকে এডিট করে এটা রাখা হয়েছে। ওকে, দেখো হ্যাঁ তাই হবে, কারণ দেখো এখানে তোমাদের ডান দিকে রাখা হয়েছে। ঠিক আছে, কোন দিকে রাখা হয়েছে, ডান দিকে রাখা হয়েছে, রাইট সাইডে রাখা হয়েছে, রাইট লেফট। তা আমরা জানি যখনই কোনো প্রতিবিম্ব সেটা তৈরি হচ্ছে, কারণ দর্পণটা রাইট সাইডে বা লেফট সাইডে রাখা হয়েছে, তখন আমরা জানি রাইট হয়ে যায় লেফট। ঠিক আছে, আর লেফট আমাদের হয়ে যায় রাইট, ব্যাস আর এইটুকুই চেঞ্জ হয়, রাইট লেফট হয়, লেফট রাইট হয়। ওকে, তার মানে তুমি দেখতে পাচ্ছ এর লেফটের দিকে যা আছে সবের রাইটের দিকে চলে আসবে। ঠিক আছে, এর লেফটের দিকে কী আছে, একটা তোমাদের বড় পা আছে এবং একটা ছোটো পা আছে। যখন প্রতিবিম্ব হবে, ঠিক আছে, তখন সেটা কী হবে, তখন সেটা ওর রাইটে চলে আসবে। তো দেখো এই ব্যাপারটাই কিন্তু এ নম্বর অপশানে রয়েছে। ঠিক আছে, আর দেখো সার্কেলের তো লেফট রাইট কিছু হয় না, সার্কেল এখানেও ছিল, সার্কেল এখানেও থাকবে, সো এইটা এরকম হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটাতে আছে, এ নম্বর দাগে আমাদের অ্যান্সার রয়েছে, সেইটা আমাদের কারেক্ট হবে। ওকে, চলো পরের প্রশ্ন। অড ওয়ান আউট করতে বলেছে, অর্থাৎ নিচের কোনগুলো কোনটি অন্যগুলো থেকে আলাদা। 3 নম্বর দাগের প্রশ্ন, একই শিফটে পড়া প্রশ্ন, ট্রাই করো নিজেরা। ওকে, ডি অপশান কারেক্ট হবে আমাদের। কেন কারেক্ট হবে ডি অপশান, ডি উইল বি দ্য কারেক্ট অপশান। কেন ডি অপশান কারেক্ট হবে, দেখো প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ প্লাস প্লাস আছে, এটাও প্লাস প্লাস, এটাও প্লাস প্লাস, এটাও প্লাস প্লাস, কিন্তু দেখো প্লাস প্লাসগুলো কোনাকুনি আছে, এটাতেও তাই আছে, এটাতেও তাই আছে, কিন্তু ডিতে দেখো প্লাস প্লাসগুলো একই সাইডে রয়েছে। ঠিক আছে, এটা গেল প্রথম ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স দেখো, এখানে ব্ল্যাক যে ব্লকস রয়েছে তোমাদের, ব্ল্যাক বক্স, এখানে যে ব্ল্যাক বক্স রয়েছে আর এখানে যে হোয়াইট বক্স রয়েছে, এই দুটো একে অপরের বিপরীত সাইডে রয়েছে। এখানেও দেখো তাই রয়েছে, এখানেও দেখো তাই রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই দুটো একই সাইডে রাখা রয়েছে, এটাই হচ্ছে ডিফারেন্স তৈরি করছে ডি এর সাথে বাকিগুলো। তো অ্যান্সার আমাদের কী হবে, ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বাকিগুলো সব সেম টাইপের, ডি কিন্তু সেম নয়, এই জন্য ডি আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, এই হচ্ছে তোমাদের প্রশ্ন আকৃতি, আর এইটা থেকে নিচের কোন আকৃতিটা তৈরি হতে পারে সেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। এটা একটু টাইম টেকিং, নিজেরা ট্রাই করো। ওকে, আমার কিন্তু মনে হচ্ছে এ, দেখে নাও।
ওকে, এই কারেক্ট অ্যান্সার হবে। কেন এ কারেক্ট অ্যান্সার হবে ভালো করে দেখো। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এখানে ত্রিভুজ, এই যে, ঠিক আছে, একটা ত্রিভুজ আছে। নেক্সট দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই পার্টটা রয়েছে, ঠিক আছে, এই পার্টটা রয়েছে, ঠিক আছে। এবার ত্রিভুজের ওপরের অংশটা দেখো, এই যে ওপরের পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে সেই পার্টটা। তারপরে এখানে কি করা হয়েছে, ত্রিভুজ দেওয়া হয়েছে, এবং তারপরে দেখো তুমি এই পার্টটাকে জোড়া হয়েছে, সেকেন্ড পার্টটাকে কী করা হয়েছে এখানে, এই দেখো এই সেকেন্ড পার্টটাকে কী করা হয়েছে, আনা হয়েছে, এই যে এইভাবে আনা হয়েছে। দেখো এ অপশানের একদম তুমি বাম দিকের রোটাকে দেখো, এইভাবে করা হয়েছে। তারপরে দেখো এই দাগ দেওয়া অংশটাকে এখানে প্লেস করানো হয়েছে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো এই সাদা অংশটাকে প্লেস করানো হয়েছে, এবং তার মাঝখানে এই বৃত্তটাকে রাখা হয়েছে, বা এই ডিম্বাকার অংশটাকে রাখা হয়েছে, ঠিক আছে। এইভাবেই তোমাদের এ অপশানটা তৈরি হয়েছে, যেটা আমাদের এ দাগে পারফেক্টলি ম্যাচ করছে। বি দাগে এমন কোনো কিছু নেই, সিতেও নেই, ডিতেও নেই, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি যে এ আমাদের কারেক্ট হবে। ওকে, চলো পরের প্রশ্ন। 4 দাগ পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটাতে তোমাদের একটা মিস্টেক আছে, এটাকে তোমরা চতুর্ভুজ না করে বর্গক্ষেত্র ধরে ট্রাই করো, ঠিক আছে। কারণ চতুর্ভুজ হলে আমি গুনছিলাম মোর দ্যান 69 হয়ে যাচ্ছে, ঠিক আছে। চতুর্ভুজ যদি তুমি করো, চতুর্ভুজ হলে 38টায় থামবে না, অনেক অনেক বেশি হয়ে যাবে। যদি বর্গক্ষেত্র করো তাহলে বর্গক্ষেত্রে অন্তত এটা তোমাদের কাছাকাছি আসবে। চলো করো দেখি, নিজেরা ট্রাই করো। ওকে, দেখো বলছে একটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একদিনে অন্তত একবার 6টি হসপিটাল ABCDE এবং F যাওয়ার পরিকল্পনা করে। তাকে নিচের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই সময়সূচি বানাতে হবে, ঠিক আছে। অর্থাৎ নিচে কিছু তোমাদের ডিরেকশন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী তাকে সময়সূচি বানাতে হবে। তো নিজের একটু ট্রাই করো। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 1/10/2018 প্রশ্ন, যে শিফট করাচ্ছি ওরই প্রশ্ন। চলো ভিডিও পজ করে ট্রাই করো। অ্যান্সার তোমাদের কি বলছে, ফার্স্ট অপশন কারেক্ট বলছে, দেখে নেওয়া যাক। অ্যান্সার তো দেখে নিলে, কিন্তু আমার মনে হয়েছে এই অ্যান্সারটা কারেক্ট নয়। কেন কারেক্ট নয় সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, ধরো এটা তোমাদের তৃতীয় অংশ, তৃতীয় যেটা আছে সেটাতে পড়ো। তৃতীয়ত তোমাদের কি বলেছে, সিকে তার তৃতীয় সাক্ষাৎ, থার্ড মিটিং তার সি এর সাথে হবে, ঠিক আছে। তো তুমি যদি সিকে থার্ড মিটিংয়ে রাখো, খুব ভালো কথা, থার্ড মিটিং, তাহলে উপরে আমার 2 জন আছে আরও, আর নিচে আমার টোটাল 3 জন আছে, তার মানে 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো সিকে আমি থার্ডে রেখেছি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 4 নম্বর, এটা 5, এটা আমাদের 6, কারেক্ট। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে তোমাদের কি বলেছে, এখানে বলেছে যে তাকে ডি এর আগে বিতে যেতেই হবে, তার মানে বিতে সে যাবে কিন্তু ডি এর আগে, ঠিক আছে, এটা একটা কনফার্ম ব্যাপার। নেক্সট 2 নম্বরে বলেছে তাকে বি এবং ই, এবার বি এর আগে ই নাকি বি এর পরেই আমাদের জানা নেই, কিন্তু এইটা ঠিক যে বি এবং ই এর আগে তাকে এতে যেতে হবে, বি এবং ই এর আগে তাকে কোথায় যেতে হবে, এতে যেতে হবে, ঠিক আছে। তো তুমি ক্লিয়ারলি একটা জিনিস, খুব ভালো করে একটা জিনিস দেখো, তার মানে এর আগে ডেফিনেটলি 2 জন থাকবে, এটা তো কনফার্ম হলো। তাকে এর আগে বি এবং ইতে যেতে হবে, এই বাক্যটা আমাকে বলে দিচ্ছে যে এর আগে কনফার্ম 2 জন থাকবে, ঠিক আছে। এবার আমি যদি সি এর ওপরে কোথাও একে বসাই, তাহলে 2টো ঘর ফাঁকা থাকতে হবে, তার আগে 2টো ঘর ফাঁকা তো নেই, দেখতে পাচ্ছ 2টো ঘর ফাঁকা নেই, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো, 2টো ঘর ফাঁকা আমার নেই। তো তৃতীয় সাক্ষাৎ যদি সিকে হতে হয়, তাহলে সি এর আগে কখনোই এ যেতে পারে না, আর যাই হোক না কেন। কারণ যদি একে আমি ওপরের 2টো ঘরের মধ্যে কোথাও বসাই, তাহলে তার আগে আরও 2টো ঘর থাকতে হবে যেখানে বি এবং ই বসবে, যেটা কিনা সম্ভব নয়, সো আমরা কি বলতে পারি যে এইটা তো আমাদের কনফার্ম হয়ে যাচ্ছে যে এর আগে সে সিতে যাবে, কারণ একে তাহলে নিচের ঘরগুলোর মধ্যে কোনো একটা ঘরে বসাতে হবে যেটা কিনা সি এর পরে, ঠিক আছে। থার্ড মিটিং সি এর হয়ে যাওয়ার পরে, তারপরে কোনো একটা জায়গায়, মানে কোনো একটা সময় সে এতে যাবে, তার মানে এর আগে সে সিতে যাচ্ছে, এইটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। কিন্তু সে ডি এর আগে এতে যায় কিনা এটা কনফার্ম না, কারণ এখানে কোথাও লেখা নেই যে সে ডি এর আগে এতে যাচ্ছে, এবং তুমি যদি অ্যারেঞ্জমেন্ট করো তাও তুমি বুঝতে পারো সে ডি এর আগে এতে যাচ্ছে, এটা কনফার্ম নয়, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো আমি তোমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে দেখাচ্ছি, তাতেই তোমরা বুঝতে পারবে যে ডি এর আগে এ যাচ্ছে, এটা কনফার্ম নয়। কেন? কারণ সাপোজ আমি ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের বি বসলো, সরি আমি কী ধরে নিচ্ছি, এই জায়গায় আমাদের বি বসলো, ওকে, এই জায়গায় বি বসলো, এই জায়গায় বি বসলো, এই জায়গায় বি বসেছে, তারপরে এই জায়গায় ই বসেছে, ঠিক আছে। এবার ধরো এই জায়গায় কোথাও আমাদের ডি বসলো, ঠিক আছে।
তাহলে এই জায়গায় আমাদের এ বসলো, এই জায়গায় আমাদের এ বসলো, এই অ্যারেঞ্জমেন্ট কি আমাদের কারেক্ট হবে না? হতেই পারে, কারণ এখানে কোথাও বলা নেই যে এই অ্যারেঞ্জমেন্ট ভুল হবে। ঠিক আছে, দেখো ডি এর আগে বিতে যেতে হবে, দেখো ডি এর আগে বি গেছে, ডি গেছে 4 নম্বরে, বি গেছে 1 নম্বরে, ফার্স্ট দিনেও বিতে চলে গেছে। ওকে, নেক্সট বলেছে এর আগে বি এবং ই হবে, দেখো এ ফিফথে আছে, বি এবং ই তার আগেই আছে, 1 নম্বর 2 নম্বরই বি এবং ইতে চলে গেছে, তার তৃতীয় সাক্ষাৎ সি হবে। দেখো আমাদের যা এখানে হিন্টস বলেছে সেই অনুযায়ী এই অ্যারেঞ্জমেন্ট কি খাটছে না? খাটছে। এখানে দেখো ডি এর আগে আমরা মানে এর আগে আমরা ডিকে রেখেছি, সুতরাং এটা তো হতেই পারে। ওকে, হ্যাঁ এটাও হতে পারে যে এ তোমার আগে গেল ডি এর, কিন্তু সেটা কনফার্ম হচ্ছে না। এখানে বলেছে কোনটা সত্যি, মানে কনফার্ম করতে বলছে, কনফার্ম নাও হতে পারে এটা। ওকে, সেই জন্য আমার মনে হয় 1 দাগ কারেক্ট নয়, আমার মনে হচ্ছে 4 দাগ কারেক্ট। ওকে, লজিক্যালি এটা বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বিবৃতি এবং যুক্তির প্রশ্ন, 7 দাগ। ভোজন শিষ্টাচার কি শিশুদের জন্য কোনো পাঠ্যক্রম হতে পারে? অর্থাৎ পড়াশুনোর ব্যাপারের মধ্যে কি ভোজন শিষ্টাচার কি ইনক্লুড করা হতে পারে? দেখো শিষ্টাচার বলতে কী বোঝায়? যে কোনো জিনিসে মার্জনা বোধ, একটা সুন্দর শৃঙ্খলা বোধের যে পরিচয় দেওয়া হয় তাকে আমরা বলি ভোজন শিষ্টাচার। কথাবার্তা বলার সময় এক ধরনের শিষ্টাচার প্রকাশ পায়। খাওয়ার সময় অনেকে দেখবে খুব ছড়িয়ে ছিটিয়ে খায়, অনেকে দেখবে খুব সুন্দর করে গুছিয়ে খায়, অর্থাৎ এর মধ্যে দিয়ে তার স্বভাব চরিত্র, সে যে পরিষ্কার থাকতে পছন্দ করে, এই ব্যাপারগুলো বোঝা যায়। ঠিক আছে, তো এটা কি একটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে? এটা হচ্ছে তোমাদের বিবৃতি। যুক্তি হচ্ছে হ্যাঁ, ভালো শিষ্টাচার শিশুদের দায়িত্ববান করে গড়ে তোলে। আর যিনি নেগেটিভ যুক্তি দিচ্ছেন অর্থাৎ এর বিরুদ্ধে কথা বলছেন, তিনি বলছেন শিষ্টাচারটি শুধুমাত্র বড়দের জন্য অভিপ্রেত, অর্থাৎ এটা বড়দের জন্য প্রয়োজন, বাচ্চাদের জন্য নয়। চলো ট্রাই করো নিজেরা। এটাও রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, সেম শিফটের 7 দাগের প্রশ্ন। আজ কিছু অড প্রশ্ন নিয়েছি যেগুলো তোমাদের প্রবলেম করে। দেখো অ্যান্সার এখানে কী হবে? অ্যান্সার তোমাদের এখানে বলছে কেবলতে 1 নম্বরটা কারেক্ট। তো আমরা দেখে নিই 1 নম্বরটা কারেক্ট কিনা। বলছে যে হ্যাঁ, ভালো শিষ্টাচার শিশুদের দায়িত্ববান করে গড়ে তোলে। এটা কিন্তু কারেক্ট। যে কোনো জিনিস, এখানে শুধু ভোজনে বলেছে, দেখো ভোজনে বলেছে মানে তুমি বলবে স্যার শুধু ভোজনে বলেছে যুক্তি ইনকারেক্ট, তা কিন্তু নয়। বিবৃতি সিদ্ধান্তের সঙ্গে বিবৃতি যুক্তির পার্থক্য হচ্ছে বিবৃতি এবং যুক্তির ক্ষেত্রে রিয়েলিটি মেনে চলতে হয়, বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে তা হয় না। বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে যা বিবৃতি ওটাই তোমার বাস্তবতা, ওটাই তোমার লিমিটেশনস, ওর মধ্যে যা আছে সেটাই সত্যি, ওর বাইরে যা আছে সেটা আদপে সত্যি হলেও মিথ্যা, কারণ সেটা বিবৃতির মধ্যে নেই। কিন্তু বিবৃতি যুক্তির ক্ষেত্রে তা হয় না, রিয়েলিটি মেনে তোমাকে কাজ করতে হয়। ঠিক আছে, সো এখানে বলেছে হ্যাঁ, ভালো শিষ্টাচার শিশুদের দায়িত্ববান করে তোলে। এটা কিন্তু কারেক্ট। যে কোনো ব্যাপারে ভালো শিষ্টাচার, সেটা ভোজনের ব্যাপারেও হতে পারে, সেটা শিশুদের দায়িত্ববান করে, ফলে ভোজনের ব্যাপারে শিষ্টাচার শেখানোটাও প্রয়োজন। তো এটা কিন্তু অনেক বেশি আমরা বলবো লজিক্যাল বা কারেক্ট বা স্ট্রং বলতে পারো, অনেক বেশি এটা লজিক্যাল বা কারেক্ট বলতে পারি আমরা। ঠিক আছে, কিন্তু তুমি 2 নম্বরটা যাও, এখানে বলেছে বড়দের জন্য অভিপ্রেত, বাচ্চাদের জন্য নয়। তো এটা তো ইনকারেক্ট হয়ে যাচ্ছে। শিষ্টাচার সবার জন্য অভিপ্রেত হয়, সবার জন্যই শিষ্টাচার প্রয়োজন হয়। তো এটা কিন্তু আমাদের দেনান্দের কেটে যাচ্ছে, কারণ এটা ব্যাপকভাবে নেগেটিভ এবং খুবই দুর্বল। এটা একটা উইক লজিক বলতে পারো। দিস ইজ আ উইক আর্গুমেন্ট। ঠিক আছে, দিস ইজ এ উইক আর্গুমেন্ট। ওকে, সো আমরা কী বলতে পারি যে কেবলমাত্র 1 নম্বরটাই আমাদের এখানে কারেক্ট হচ্ছে। ওকে, এটা রেল ঠিকই অ্যান্সার দিয়েছে। চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন, উত্তর কোরিয়ার কি পারমাণবিক অস্ত্র বানানো উচিত? চলো অ্যান্সার দাও। এটাও সেই বিবৃতি এবং যুক্তির প্রশ্ন। এটা একই শিফটের প্রশ্ন এবং দুটো বিবৃতি যুক্তি পড়েছিল। তোমাদের আমি এনটিপিসি শিফট করানোর সময় বলছিলাম যে বিবৃতি যুক্তি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ডাটা সাফিসিয়েন্সি, বিবৃতি যুক্তি, এগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। ওকে, চলো অ্যান্সার তোমাদের বলছে কোনোটাই জোরালো নয়। তো আমরাও দেখে নিই কোনোটাই জোরালো হয় কি না। এখানে বলছে উত্তর কোরিয়ার কি পারমাণবিক অস্ত্র বানানো উচিত। দেখো পারমাণবিক অস্ত্র বলেছে, পারমাণবিক শক্তি বলেনি। ঠিক আছে, পারমাণবিক শক্তি কিন্তু এক জিনিস, পারমাণবিক অস্ত্র এক জিনিস। পারমাণবিক শক্তি দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো যায়, আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা যায়। অর্থাৎ পারমাণবিক শক্তিকে খারাপ কাজেও লাগানো যায়, ভালো কাজেও লাগানো যায়। ঠিক আছে, ওকে, এখানে অস্ত্রের কথা বলেছে। তো পারমাণবিক অস্ত্র তোমরা জানো যে এখন সমস্ত দেশই পারমাণবিক অস্ত্র বানানো ত্যাগ করে দিয়েছে, বানায় না। ঠিক আছে, এখানে বলছে হ্যাঁ, এটা তাদের দেশের সুরক্ষার বিষয়। ওকে, নেক্সট বলছে না, এতে ওই এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। দুটো যুক্তির মধ্যে কোনোটাই জোরালো নয়। ঠিক আছে, কারণ দেখো কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র বানায়, ঠিক আছে, সেটা তাদের দেশের সুরক্ষার প্রশ্ন, এটা কারেক্ট। কিন্তু সুরক্ষা পারমাণবিক অস্ত্র ছাড়াও করা যায়, এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে পারমাণবিক অস্ত্র বানানো অর্থ হচ্ছে তুমি অন্য পারিপার্শ্বিক দেশগুলোকে থ্রেটেন করছো, অর্থাৎ তুমি ভয় দেখাচ্ছো যে আমার কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। অর্থাৎ এটা ইনডাইরেক্টলি তাদের মনে একটা ভীতি প্রদর্শন করার ব্যাপারে, অর্থাৎ এটা কাইন্ড অফ এ টেরোরিজমই বলা হয়। টেরোরিজম মানে
একটা ব্যাপার যেটা টেররের ওপর বেস করে গড়ে ওঠে, ভয় বা মানুষকে আতঙ্কিত করার উপর বেস করে গড়ে ওঠে, ঠিক আছে। সুতরাং এটা একদম ডেফিনেটলি এটা লজিক্যাল হতে পারে না যে কোনো একটা দেশের সুরক্ষার প্রশ্নে আমি কী করবো, পারমাণবিক অস্ত্র বানিয়েই চলবো, কারণ দেশের সুরক্ষার থেকে সেটা আগ্রাসী মনোভাবকে প্রকাশ করে। সো এটা কিন্তু ইনকারেক্ট। ওই জন্য আমরা বলতে পারি 1 নম্বরটা কারেক্ট তো ডেফিনেটলি হতে পারে না। যিনি হ্যাঁ বাচক যুক্তি দিচ্ছেন তারটা তো কেটে গেল। এবার যিনি না বাচক যুক্তি দিচ্ছেন তারটা দেখো, বলছে না, এতে ওই এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। তুমি ক্লিয়ারলি দেখো, উত্তর কোরিয়া নিজের দেশের জন্য অস্ত্র বানাচ্ছে, তো ওই এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার কোনো প্রশ্ন নেই। উত্তর কোরিয়া তো আর নিজের দেশের ওপর তার পারমাণবিক অস্ত্র প্রয়োগ করবে না ডেফিনেটলি, ঠিক আছে, সে বাইরের দেশের ওপর প্রয়োগ করবে। সুতরাং এটাও তোমাদের একটা লজিক্যাল যুক্তি কিন্তু হচ্ছে না। নিজের দেশের ওপর, ওই এলাকা মানে কি উত্তর কোরিয়ার কথা বলা হচ্ছে, তো ওই এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে, এটা তো ইনকারেক্ট হয়ে যাচ্ছে। কারণ উত্তর কোরিয়া তার নিজের দেশের ওপর পারমাণবিক অস্ত্র প্রয়োগ করার জন্য নিজের দেশের মধ্যে অস্ত্র বানাচ্ছে না, ঠিক আছে, বাইরের দেশের ওপর প্রয়োগ করার জন্যই আমার মনে হয় বানাচ্ছে, বা নিজের দেশকে সুরক্ষিত করার জন্য বানাচ্ছে বলতে পারো। সুতরাং ওই এলাকার শান্তি বিঘ্নিত নাও হতে পারে, তো এটা আমাদের ইনকারেক্ট। কিন্তু হ্যাঁ, পারিপার্শ্বিক অঞ্চলের শান্তি অবশ্যই বিঘ্নিত হতে পারে, কারণ তারা টেরোরাইজড হচ্ছে, ঠিক আছে, তারা একটা আতঙ্কের মধ্যে থাকবে যে যদি আমাদের দেশের উপর আগ্রাসী মনোভাব তারা প্রকাশ করে, আমরা যেহেতু দুর্বল, তারা পারমাণবিক অস্ত্র প্রকাশ করতে পারে, মানে আমাদের উপর কী করতে পারে, ছেড়ে দিতে পারে, ঠিক আছে। সো আমরা কি বলতে পারি, আমাদের কোনো যুক্তি এখানে কারেক্ট হচ্ছে না। ওকে, চলো পরের প্রশ্ন। বসতি অঞ্চলে রাস্তার কুকুর ঘুরে বেড়াতে দেওয়া কি উচিত? দেখো, আমি তোমাদের বারবার বলবো, বিবৃতি এবং যুক্তির ক্ষেত্রে তোমরা দয়া করে ইংলিশ যেটা আছে সেটাকে একটু পড়ে নেবে, কারণ ইংলিশে মিনিংটা অন্যরকম থাকে, ঠিক আছে। তো এখানে বলেছে যে যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে আমার মনে হয় ইংলিশে অন্যরকম ছিল, ঠিক আছে। নিজের একটু ট্রাই করো, এখানে একটা তোমার একটা গণ্ডগোলের আভাস পাবে যদি শুধু বাংলাটাকে নিয়ে চলো। তো একটা আশার কথা বলি, 2018-তে রেল যেভাবে বাংলা করতো, দেখা গেছে এনটিপিসি CBT 1 এবং CBT 2-তে তাদের বাংলার যে অ্যাকিউরেসি সেটা অনেক বেড়েছে, মানে অনেক বেড়ে গেছে, ঠিক আছে। একটু মিস্টেক হচ্ছে, কিন্তু আগে যেরকম খুব চটজলদি মিস্টেক হতো, ফ্রিকোয়েন্ট মিস্টেক দেখা যেত, সেটা কিন্তু এখন আর হয় না। সে আগে দেখলাম অনেক বেশি মিস্টেক হতো, এখন বাংলায় খুব কম মিস্টেক হচ্ছে, ঠিক আছে, রেলের। সুতরাং এমন ভাবার কোনো কারণ নেই যে আমাদেরকে ইংলিশ চেক আউট করতেই হবে, কারণ এটা তোমরা ভয় পেয়ে যেতে পারো সামনে এক্সাম, যে স্যার এখন আবার ইংলিশ নিয়ে না, ব্যাপারটা তা নয়, অ্যাকচুয়ালি একদমই তা নয়। তোমরা যেমন পড়ছো তেমনই পড়ো, ঠিক আছে। আর একটা দুটো যদি বিবৃতি এখানে না ম্যাচও করে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, সেটা হচ্ছে জাস্ট ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য, ঠিক আছে। এটা 2018 বাংলা, ওই জন্য একটু লো লেভেলের বাংলা তখন দেখা যেত রেলের ক্ষেত্রে, এখন সেটা অনেক বেশি ইমপ্রুভ মানে হয়ে গেছে রেলের, ঠিক আছে। সো এখন অনেক বেশি তোমাদের সুবিধা হবে, কারণ বাংলাগুলো ইংলিশের মতোই হচ্ছে। তো বসতি অঞ্চলে রাস্তার কুকুর ঘুরে বেড়াতে দেওয়া কি উচিত? ঠিক আছে, এখানে যেমন এই প্রশ্নটাই তুমি দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে হ্যাঁ, এরা স্বাধীন, কোনো ক্ষতিও করে না, যখন এদের সংখ্যা বেড়ে যায় তখন মিউনিসিপ্যালিটি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর কলকাতা বা বিভিন্ন সুবারবান এরিয়ার, যে যদি কুকুরের সংখ্যা খুব বেরিয়ে যায়, তুমি যদি সেখানে রিপোর্ট করো, বা একটা সংখ্যাগরিষ্ঠ পপুলেশনকে রিপোর্ট করতে হয় মানে মিউনিসিপ্যালিটিতে, তখন কী হয়, তারা ওখানে আসে এবং ওটাকে ক্যাচ করে নিয়ে চলে যায়, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ বাচক যুক্তিটা এখানে কারেক্টই হচ্ছে। গণ্ডগোল হচ্ছে না বাচক যুক্তি। না বাচক যুক্তির ক্ষেত্রে যেটা ইংলিশে ছিল সেখানে ছিল দে মে বি ডেঞ্জারাস, এখানে বলা আছে তারা খুবই ভয়ানক। এখানে বলা উচিত ছিল তারা খুবই ভয়ানক হয়ে উঠতে পারে। যিনি নেগেটিভ যুক্তি দিচ্ছেন তিনি বলছেন না, এরা খুবই ভয়ানক যখন তখন হয়ে উঠতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি কুকুর এরা হচ্ছে, তোমাদের জানো যে এরা মনুষ্যেতর প্রাণী, ঠিক আছে, এবং নির্দিষ্ট একটা সেশন আসে, যেমন ব্রিডিং সেশনে এরা যথেষ্ট হিংস্র বিহেভ করে, ঠিক আছে, তো হরমোনাল কারণে, তো সেই জন্য এরা যখন তখন কী হয়ে উঠতে পারে, ভয়ানক হয়ে উঠতে পারে। ওকে, তো এরা খুবই ভয়ানক, এইটা কারেক্ট নয়, এরা খুবই ভয়ানক হয়ে উঠতে পারে যদি বলা হতো তাহলে কারেক্ট হতো, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুটো বিবৃতি আমাদের জোরালো হতো, ঠিক আছে। এখানে তোমরা করে নিও, খুবই ভয়ানক হয়ে উঠতে পারে, ঠিক আছে, হয়ে উঠতে পারে, এইটা লেখা ছিল, এইটা ধরে নিয়ে তোমরা অ্যান্সার করতে পারো, তখন আমাদের দুটোই কারেক্ট হচ্ছে। অর্থাৎ যিনি হ্যাঁ বলছেন তারটাও কারেক্ট, যিনি না বলছেন তারটাও কারেক্ট, ঠিক আছে। ক্লিয়ার হয়ে যাচ্ছে আশা করি। এবার অনেকে থাকতে পারো যারা খুব পশুপ্রেমী, তাদের কাছে নাটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু যদি বাস্তব মেনে চলো তাহলে সত্যি নাটাও কিন্তু কারেক্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। বাক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো, 10 দাগের প্রশ্ন। এটা কিন্তু ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন, অর্থাৎ সাফিসিয়েন্ট ডাটা কোনটা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কোন বিবৃতিটা যথেষ্ট। সাফিসিয়েন্ট শব্দের অর্থ যথেষ্ট। ট্রাই করো, এনটিপিসিতে প্রচুর পড়েছে, বলেওছিলাম, রেলওয়ে গ্রুপ ডিতেও আসবে, দেখো এসেছে, মানে লাস্ট ইয়ার এসেছে।
ঘনকের সংখ্যা নির্ণয় করতে বলছে। প্রথমটায় বলেছে বাক্সে কিছু নীল, হলুদ আর সাদা ঘনক আছে। কিছু বলেছে, কতগুলো বলেনি। সুতরাং মোট ঘনকের সংখ্যা কোথা থেকে বার করবো? তো 1 নম্বরটা কারেক্ট নয়, মানে 1 নম্বরটা দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো না। 2 নম্বরটায় বলেছে নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ, ওকে। সাদা ঘনকের পরিমাণ হলো 12। সাদা ঘনকের পরিমাণ কটা বলেছে? 12টা, ঠিক আছে। কিন্তু দেখো এখানে হলুদ ঘনক কতগুলো তা বলা নেই। হলুদ ঘনকের দ্বিগুণ, যদি হলুদ ঘনক 2টো হয় নীল ঘনক 4টে হয়ে যাবে। যদি হলুদ ঘনক 6টা হয় নীল ঘনক 12টা হয়ে যাবে। হলুদ ঘনকের ওপর বেস করে আমরা নীল ঘনক নির্বাচন করব এবং তারপর সব কটাকে অ্যাড করলে আমরা কী পেয়ে যাবো? বাক্সে মোট ঘনকের সংখ্যা পেয়ে যাব। কিন্তু মুশকিল হচ্ছে দুটোকে দিয়েও আমরা অ্যান্সার বার করতে পারবো না যে কতগুলো মোট ঘনক আছে, তাই না? সুতরাং আমরা কী বলতে পারি? কোনোটাই আমাদের এখানে যথেষ্ট নয়। দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ওকে। কারণ এটা দিয়েও অ্যান্সার করা যাচ্ছে না, কারণ কিছু আছে কথাটা। আর এখানে দেখো হলুদ ঘনক কতগুলো, সেই এক্সটা যদি না জানি তাহলে নীল ঘনক 2x হবে। এখন এক্স অজ্ঞাত মানে 2xও অজ্ঞাত, ঠিক আছে। এখানে না সাদা ঘনকের সংখ্যা দেওয়া আছে, ওকে। তার মানে আমাদের x প্লাস 2x প্লাস 12 করলে তবে আমরা টোটাল পাবো, কিন্তু x আর 2x তো অজ্ঞাত, সুতরাং আমাদের কিছুতেই এখানে আমরা বার করতে পারবো না। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এখান থেকে তোমাদের এনটিপিসির যে CBT2 এ শিফট করো বলছিলাম সেটা স্টার্ট হয়েছে, ওকে। এখান থেকে স্টার্ট হলো। আমি এলো পাথাটি রেখেছি, অর্থাৎ যেগুলো আমার মনে হয়েছে আগে করানো উচিত সেগুলো ওই শিফট থেকে বেছে আগে রেখেছি, যেগুলো পরে করানোর দরকার পরে রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আগে রাখা হয়েছে, আর যেগুলো একটু লো লেভেলের সেগুলো তোমাদের পরে রাখা হয়েছে, ঠিক আছে। এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, ফলে দাগ নম্বর মেলালে তোমরা পাবে না। এই PDF আমি দিয়ে দেবো, চিন্তা করার কারণ নেই। তো বলছে 8 বন্ধু এর টেবিলে কেন্দ্রের দিকে পিট করে, আচ্ছা কেন্দ্রের দিকে পিট করে তার মানে মুখ করে কেন্দ্রের বিপরীতে, লাইনটা পড়লে কেন্দ্রের দিকে পিট করে, দে আর শোয়িং দেয়ার ব্যাক টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য টেবিল এবং দে আর ফেসিং অপোজিট টু দ্য সেন্টার অফ দ্য টেবিল। তারা কেন্দ্রের বিপরীতে মুখ করে আছে, একটি বৃত্তাকার টেবিলের চারদিকে বসে আছে, ঠিক আছে, ওকে। ট্রাই করো, মেন কথাটা তো আমি ধরেই দিলাম। দেখো এই হচ্ছে বৃত্তাকার টেবিল, কজন আছে? 8 জন আছে। 1 2 3 4 5 6 7 8। আর বলছে এরা কেন্দ্রের থেকে বাইরের দিকে মুখ করে সবাই বসে আছে, ভালো কথা, ওকে। ঈশান অংশুর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে ঈশান বসে আছে অংশুর ঠিক ডান দিকে, ইমিডিয়েট রাইট, ঠিক আছে। নেক্সট বলছে যে আমিনা, এবার দেখো মুশকিল হচ্ছে আনসু আর আমিনার মধ্যে গোলাবে। তো আমিনাকে তুমি একটা কাজ করো, AM দিয়ে দাও, নইলে তোমার গোলাবে, দুটোই A নাম দিলে গোলাবে, এগুলো খেয়াল রাখবে। সে ধ্রুব, DH দিলাম, ধ্রুব ঠিক পাশে বসে নেই, কেটে দিলাম। নেক্সট বলছে হারমিত আর ফিজার মধ্যে 3 জন বসে আছে, হারমিত এবং ফিজা এদের মধ্যে 3 জন বসে আছে, ঠিক আছে। নেক্সট বলছে ধ্রুব বরুণের ঠিক বাম দিকে বসে আছে, DH ফর ধ্রুব বলেছিলাম, সে বসে আছে বরুণ, BR দিচ্ছি, বরুণের ইমিডিয়েট লেফটে, ঠিক বাম দিক মানে ইমিডিয়েট লেফট। নেক্সট বলছে মোহিত হারমিতের মাঝখানে কেবল 2 জন বসে আছে, মোহিত এবং হারমিতের মাঝখানে 2 জন বসে আছে, বাবা কোনো ডাইরেক্ট হিন্টস পাচ্ছি না তো। ফিজা অনসুর ঠিক বাম দিকে বসে আছে, ফিজা বসে আছে আনসু ঠিক বাম দিকে, তাই না? হ্যাঁ, ঠিক বাম দিকে মানে ইমিডিয়েট লেফটে। দেখো এখানে একটা আমরা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আনসুকে এইখানে বসাই তাহলে আনসুর ইমিডিয়েট রাইট হচ্ছে এই দিকে, মানে তোমার বিপরীতে হবে আনসুর ইমিডিয়েট রাইট, ঠিক আছে, কারণ বাইরের দিকে মুখ করে বসে আছে। এই জায়গায় কে বসছে? এই জায়গায় আমাদের ঈশান বসছে, আর ইমিডিয়েট লেফটে বসছে F, ঠিক আছে। আচ্ছা এবার Fকে নিয়ে আর কিছু আছে? হ্যাঁ এই দেখো Fকে নিয়ে এদিকে আছে, কিন্তু দেখো আমরা যদি এদিকে বসাই 1 2 3, এখানে হচ্ছে, এখানে 1 2 3, হ্যাঁ সেম। তো এখানে তোমাদের H বসছে, আর H এবং M এর মাঝে 2 জন আছে, তো এদিকে তো হবে না, 1 2 M এখানে বসছে, ঠিক আছে। তাহলে কী হয়ে গেল আমাদের? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বাবা চট জলদি সবই হয়ে গেল। আচ্ছা আর কি আছে? আচ্ছা AM আর DH, AM আর এইটা দিয়ে আমাদের একটা আছে, এটা আমাদের এখনো হয়নি। আচ্ছা নেক্সট কী বলছে একবার দেখে নিই। এখানে বলছে যে ঈশান আর বরুণের মাঝে মাত্র আছে তোমাদের 3 জন, ঠিক আছে, ঈশান এবং বরুণ। তো ঈশান 1 2 3, 1 2 3, বরুণ তার মানে এই জায়গায় বসবে। যেই বরুণ বসলো, BR ফর বরুণ, তো এখানে আমরা BR দেবো, ঠিক আছে, BR ফর বরুণ। বরুণের ইমিডিয়েট লেফট, বরুণ ইমিডিয়েট লেফট এদিকে, এখানে কে বসবে? এখানে বসবে ধীমান, তাই তো, ধীমানই ছিল তো, ধীমান 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 ধীমান,
ধ্রুব 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 ছিল, ডিএইচ ফর ধ্রুব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমাদের বলছে যে ঈশান আর বরুণের মাঝে তিনজন আছে, ওকে। তা বলছে হারমিত এর ঠিক বাম দিকে, হারমিত এইচ, আচ্ছা একটা জিনিস, এইচ ফর হারমিত দিকেছিলাম না, হ্যাঁ তাহলে এইচ ফর হারমিত হবে। তো এখানে বলেছে হারমিতের ঠিক বাম দিকে কে বসেছে, দেখো আমিনা এখনও কোথাও বসেনি, কারেক্ট। তো এই যে আমি এখানে এইচ বলে ভুল লিখছিলাম, এখানে তোমাদের আমিনাই বসবে বেসিক্যালি, ঠিক আছে। তো এ এম ফর আমিনা, এই জায়গায় আমিনা বসবে। আর তোমাদের সেটাই জিজ্ঞেস করেছে যে হারমিতের ঠিক বাম দিকে কে বসেছে, দেখো হারমিতের ওপর দিকে হবে আমাদের রাইট, ঠিক আছে, নিচের দিকে হবে আমাদের লেফট, লেফটে কে বসে আছে, আমিনা বসে আছে, তো কারেক্ট আমাদের আমিনা হবে, ঠিক আছে। এটা তোমাদের এন আনসু, ঠিক আছে, এটাও আনসু ছিল। হলো ক্লিয়ার? খুব একটা টাফ নয়, হিন্টস লিখলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। হিন্টসটুকু লিখতে যতক্ষণ টাইমটাকে কনজিউম করাটাকে কমাতে হবে, আর কিছু না, তার জন্য প্র্যাকটিস দরকার। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন ট্রাই করো নিজেরা। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, একটু বড় সড়ো। টিসিএস খেপে গেলে কিন্তু প্রচুর মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিতে পারে, ঠিক আছে। সো ডোন্ট ইগনোর, করো। কি বলেছে অ্যান্সার আমরা বার করে দিই। 1 নম্বরটা কারেক্ট বলেছে। বলছে এরা আছে এবং এরা একটা বর্গাকার টেবিলে, একটা বর্গাকার টেবিল, আচ্ছা এই ধরনের টেবিল অ্যারেঞ্জমেন্ট খুব দিচ্ছে, আগে সার্কুলার টেবিল অ্যারেঞ্জমেন্ট খুব পড়তো, এটা এখন এই বর্গাকার, আয়তাকার এই সমস্ত খুব পড়ে। তো বলছে আগে সার্কুলার পড়তো। তো বলছে যে তাদের 4 জন 4 কোণায় বসে আছে, বাকি 4 জন মাঝখানে বসে আছে, কোণায় যারা বসে আছে তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, একটু আগে যেটা বলছি। আর যারা পাশে বসে আছে তারা বাইরের দিকে মুখ করে বসে আছে, তাই তো? হ্যাঁ, যারা কোণায় বসে আছে তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, আর যারা মাঝখানে বসে আছে তারা বাইরের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। চলো ট্রাই করো। এই হচ্ছে আমাদের সেন্টার। কি বলছে আমাদের টিসিএস বাবা জীবন? ওকে 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 ওকে, আসলে আমি শুরুটা পাচ্ছি না হিন্টসের। এই পেয়েছি। প্রশান্ত কেন্দ্রের দিকে মুখ করে এবং বিমলের ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, ঠিক আছে। তো প্রশান্তকে যদি আমি এই জায়গায় বসাই, কারণ প্রশান্ত কোণায় বসবে, যারা কেন্দ্রের দিকে মুখ করে আছে তারা কোণায় বসে আছে, ঠিক আছে। আচ্ছা এক্স্যাক্টলি তাই তো বলা আছে, হ্যাঁ তাই বলা আছে। বিমলের ডান দিক থেকে তৃতীয় অবস্থানে বসে আছে এই ব্যক্তি, ঠিক আছে। বিমলের ডান দিক থেকে তৃতীয় অবস্থান, ঠিক আছে। তার মানে ডেফিনেটলি বিমলকে এইখানে বসতে হবে, কারণ দেখো বিমলের ডান দিক থেকে তৃতীয় অবস্থানে আছে মানে বিমলের রাইট এদিকে পড়বে, অতএব এই দিক থেকে ঘুরে আসবে এবং প্রশান্ত এখানেই বসবে, কারেক্ট। 1 2 3। আচ্ছা নেক্সট বলেছে তন্নি যিনি কেন্দ্রের দিকে মুখ করে বসেছেন তিনি বিমলের পাশে বসেননি, ঠিক আছে। তার মানে তন্নি এই জায়গাতেই বসবে, বিমলের পাশের জায়গাগুলো ছাড়লে কেন্দ্রের দিকে মুখ করে একটা জায়গায় বেঁচে থাকে, তো তন্নি এখানে বসবে, ক্লিয়ার, এটাও ক্লিয়ার হয়ে গেল। নেক্সট বলছে বিমল আর উজিরের মধ্যে শুধুমাত্র একজন বসেছে, এখন উজিরকে বসানো যাবে না, কারণ উজির কোন পাশে বসবে সেটা ক্লিয়ার নয়, তো আমরা এখানে হিন্টস দিয়ে লিখে রাখি। নেক্সট বলছে কমলের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে সুনিতা বসেছে, কমলের, আচ্ছা একটা কাজ করি, আমি যেভাবে লিখি সেভাবে লিখি, ঠিক আছে। সুনিতা বসেছে কমলের সেকেন্ড রাইটে, ঠিক আছে। নেক্সট বলছে কমল কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তার মানে দেখো যদি আমি কমলকে এখানে বসাই, ঠিক আছে, যদি আমি কমলকে এখানে বসাই তাহলে কমলের সেকেন্ড রাইট পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, ওকে গুড, তাহলে কমল এখানেই বসবে, ঠিক আছে, আর সুনিতা এখানেই বসবে। এবার দেখো বিমল আর উজিরের মধ্যে কেবলমাত্র একজন আছে, আর বলছে ঋষি প্রশান্তের পার্শ্ববর্তী নয়, ঠিক আছে, তার মানে ঋষি এই পয়েন্টে বসবে, ঠিক আছে, তাহলে উজির আমার এইখানে বসবে। এই লাস্ট পয়েন্টটার জন্য আমরা উজিরকে প্লেস করতে পারলাম, ঠিক আছে। তো এবার কি বলেছে যে কমল সম্পর্কে নিচের কোনটা মানে সঠিক নয়, কারেক্ট নয়। কমল বসেছে বিমলের ঠিক পাশে, কমল বসেছে বিমলের ঠিক পাশে, এখানে বলেছে সঠিক নয়, না সত্য বলেছে, সরি। আসলে কী হচ্ছে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি তো স্ক্রিনের দিকে তাকিয়ে, যার ফলে চোখটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। ইনফ্যাক্ট ডাক্তার আমাকে বলেছে না পড়াতে। চলো সামনে এক্সাম, কিছু করার নেই। কমল সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য, এটা সত্য নয় না সত্য বলেছে, নইলে এরকম মিস্টেক হয় না। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কমল বসেছে বিমলের ঠিক পাশে, হ্যাঁ এই তো বিমল এই তো কমল ভাই ভাই পাশাপাশি বসে আছে, এটা তো কারেক্টই হচ্ছে। পরেরগুলো কারেক্ট নয় কেন? কমল বসেছে যোগিতার ঠিক পাশে, আচ্ছা যোগিতা কোণে বসেছে,
ও যোগিতা এই জায়গায় বসবে, যোগিতাকে তো ভুলেই গেছি আমরা। তো দেখতে পাচ্ছ না, সেটা তো কারেক্ট নয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী বলেছে, কমল বসেছে তন্নির ঠিক ডান দিকে, না তন্নি অনেক দূরে বসে আছে, এটাও কারেক্ট নয়, এটাও কারেক্ট নয়। কমল হলো তন্নি ও শূন্যতার উভয়ের পার্শ্ববর্তী, তাও না। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট অপশানই কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চল পরের প্রশ্ন ট্রাই করো নিজেরা, ভালো প্রশ্ন। এটা কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে যেরকম পাজল পড়েছে যে ডি এর সাথে দেখা করবে, প্রথমে যেটা করাচ্ছিলাম রিপ্রেজেন্টেটিভের, ঠিক আছে, ওই টাইপের প্রশ্ন, একটু অন্য রকমের। ওটাও কিন্তু পাজলের মধ্যে পড়ে, রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে অলরেডি, ছোটোখাটো পাজল। তো এখানে বলেছে 5 বন্ধু আছে, এরা গণিত, ইংরাজি, বিজ্ঞান, কম্পিউটার, হিন্দি এই 5টি বিষয় পছন্দ করে এবং এরা প্রত্যেকে একটা করে খেলাও পছন্দ করে। ঠিক আছে, তো বলছে টিনা বিজ্ঞান পছন্দ করে, টি ফর টিনা, টিনা পছন্দ করে বিজ্ঞান, বয়স স্বীকার ফর বিজ্ঞান, কিন্তু হকি পছন্দ করে না, কেটে দাও। যিনি হকি পছন্দ করেন তিনি বাস্কেটবলও পছন্দ করেন। আচ্ছা সরি, যিনি হিন্দি পছন্দ করেন, সরি আমি খেয়াল করি, যিনি হিন্দি পছন্দ করেন তিনি কি পছন্দ করেন, তিনি বাফার বাস্কেটবল পছন্দ করেন। সাবজেক্টগুলো সব মাঝখানে লিখছি, খেলাগুলো সব ডান দিকে লিখছি, আর একদম লেফট এন্ডে আমি লিখছি নামগুলো। আরসিল যে সে কি পছন্দ করে, সে ব্যাডমিন্টন পছন্দ করে। ঠিক আছে, BAD ফর ব্যাডমিন্টন, কিন্তু সে কম্পিউটারও পছন্দ করে না, সে ইংলিশে পছন্দ করে না, এগুলো তার সে পছন্দ করে না। নেক্সট বলছে গৌতম, G ফর গৌতম, যে পছন্দ করে হকি। ঠিক আছে, আচ্ছা কিন্তু সে ইংরাজিও পছন্দ করে না বা সে ম্যাথও পছন্দ করে না। নেক্সট বলছে টিনা ফুটবল পছন্দ করে। আচ্ছা একটু আগে আমরা টিনাকে নিয়ে দেখছিলাম, আমরা টিনা ফুটবল পছন্দ করে, তো ফার্স্ট ফর ফুটবল, টিনা ফুটবল পছন্দ করে, হকি কেটে দাও। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে, পুনিত ক্রিকেট পছন্দ করে, পুনিত ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে, তাহলে কে হিন্দি পছন্দ করে? ক্লিয়ার? এইবার দেখো একটা জিনিস, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে টিনা হয়ে গেছে, এখানে আরসিল হয়ে গেছে, এখানে গৌতম হয়ে গেছে, পুনিত হয়ে গেছে, তাহলে একজনই আছে যতীন। ঠিক আছে, এটা একটা সোজা অ্যারেঞ্জমেন্ট, দেখো আমরা কিছু করলামই না, জাস্ট হিন্টসগুলোকে লিখলাম আর অ্যান্সার বের করলাম, আর কিছু হলো এখানে, তো যতীন অ্যান্সার হবে এখানে। এরকম পাজল দেওয়ার থেকে না দেওয়া ভালো, এত ইজি পাজল চাপের ব্যাপার, খুব নামে কাটছে খালি জাস্ট। হ্যাঁ টাইম কনজিউম করে, এইটা বলতে পারো, কিন্তু এতে বেসিক্যালি প্রমাণিত হয় না যে তুমি মেন্টালি কতটা স্ট্রং, হাউ ইউ আর ইউ ট্রুলি ক্যাপাবল অফ সলভিং এনি টাইপ অফ এরর অর নট, এইটার তোমার ক্যাপাবিলিটিকে এটা কিন্তু মেজার করে না। খুব ইজি একটা পাজল দিয়েছে, শুধু হিন্টস লেখো, অ্যান্সার বার করো, চাচ্ছে তাই। পরের প্রশ্নে চলো, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় রজনকে যদি TDNFT লেখা যায়, স্ট্রকে যদি এটা লেখা যায়, তাহলে এনজয়কে কী লেখা যাবে? সিম্পল কোডিং ডিকোডিং ট্রাই করো। দেখো ভিডিও পজ করে ট্রাই করো। হ্যাঁ, অ্যান্সার তোমাদের কী হবে, RAJAN, রজন, তাকে কী লেখা হয়েছে, TDNFT লেখা হয়েছে। ঠিক আছে, তো এটা 18, এটা 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের 14, এটা 20, এটা 4, এটা 14, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 20। তো দেখো এখানে +2 হয়েছে, এখানে তোমাদের +3 হয়েছে, আচ্ছা এখানে তোমাদের +5 হয়েছে, +6 হয়েছে, +7 হয়েছে, না +3 4 হয়েছে। আচ্ছা আচ্ছা দেখেছো, সিলি মিস্টেক্স বলে একে। ঠিক আছে, 4টা দেখিনি, এখানে তোমার +4 হয়েছে না, 10 + 4 করলে তবে তো 14 হয়। এখানে তোমাদের 5 হয়েছে, এখানে তোমাদের 6 হয়েছে। ঠিক আছে, আমি এই 14 আর 20 দেখে বুঝলাম যে মিস্টেক করছি কিছু। আচ্ছা এবার তাহলে পরেরটা দেখো, এখানে এনজয়, আর পরেরটা চেক করে লাভ নেই। ঠিক আছে, অর্থাৎ এই যে স্ট্রকে এটা চেক করার দরকার নেই। এটা তুমি দেখতে পাচ্ছ 5, এটা তোমাদের 14, এটা তোমাদের 10, এটা তোমাদের 15, এটা তোমাদের 25। ঠিক আছে, তো এটা কী হবে দেখো, এর সঙ্গে কী হবে, +2 হবে, +2 মানে 7। ঠিক আছে, 7 কাট কোড, জি এর কোড, তারপরে দেখো +3 হবে, +3 মানে কি তোমাদের এখানে 17 কার কোড, কিউ এর কোড। তো দেখো GQ এই অপশানেও আছে, এই অপশানেও আছে, সবকটা অপশানে GQ রয়েছে, একটা ছেড়ে, এটাকে তো কেটেই দাও, গেল। আচ্ছা চেক করা যাক চলো। আচ্ছা তারপর দেখো এটা তোমাদের +3, এটা তোমাদের +4 হবে, মানে 4 মানে হচ্ছে 14, মানে 14, মানে N। ঠিক আছে,
দেখো GQN, একটাই অপশানে GQN আছে, এইটাই কারেক্ট করো, এইটাই ঠিক আছে। বাকিগুলো বলেই দিই, এটা 5 হবে, 5 মানে এখানে 20 হবে, 15 + 5 মানে 20 মানে T হবে, দেখো T চলেই এসছে। তারপরে দেখো 25 প্লাস, এইবার এইটাতে প্রবলেম হতে পারে, 25 + 6 মানে 31, এখন 31 কী করে বার করবো? দেখো জেড হচ্ছে তোমাদের 26, তাই না, জেড হচ্ছে তোমাদের 26, ওকে। 26 + 5 করলে আমার কী হয়, 31 হয়। 5 কার কোড, 5 এর কোড, তার মানে এখানে ই হবে লাস্টেরটা, 31, তাহলে এখানে কী হবে, ই হবে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে, ওকে। তো GQNTE ফার্স্ট অপশান। পরেরটা চলো, এর থেকে ইজি প্রশ্ন আর হয় না, ট্রাই করে দেখো, ইজি বুঝতে পারবে কেন ইজি বলছি। ওকে, ট্রাই করো আশা করি, অ্যান্সার দেখে নাও। সেকেন্ড অপশান কারেক্ট বলছে, তো আমরাও দেখে নিই। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ইংরাজি বর্ণমালার অক্ষরগুলিকে তাদের বর্ণানুক্রমিক অবস্থান অনুযায়ী লেখা হয়। মানে একে 1 লেখা হবে কারণ এ ফার্স্টে আসছে তাই, জেডকে 26 লেখা হবে কারণ জেড লাস্টে আসছে তাই, ঠিক আছে। 26টা লেটার থাকে তোমরা জানো। এবার কি বলছে, যদি স্বরবর্ণের ঠিক আগে বা পরে কোনো ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে তার সংকেত হবে 99। চলো ট্রাই করা যাক। ব্লাস্ট বলেছে, BLAST, ব্লাস্ট বলেছে, ঠিক আছে। ক্লিয়ারলি দেখো, বি এর কোড তার মানে 2 হবে কারণ বি 2 নম্বর স্থানে আছে, এল এর কোড তাহলে কত হবে আমাদের, 12 হবে, ঠিক আছে। এবার এই অক্ষরটা, এই লাইনটা পড়ো, স্বরবর্ণের আগে, এ একটা স্বরবর্ণ, তার আগে একটা এবং পরে একটা কি বসে আছে, ব্যঞ্জনবর্ণ বসে আছে, তখন এরকম ক্ষেত্রে কোড কী হবে, 99 ফিক্স করে দেওয়া হচ্ছে, তো এটার কোড 99 হবে নাকি 1 হবে, ঠিক আছে। নেক্সট, মানে এসের কোড কি 19 হয় তাই হবে, 20 হয় তাই হবে, তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ম্যাচ করে যাচ্ছে। চল পরের প্রশ্ন, এটাও তোমাদের কোডিং ডিকোডিং, ট্রাই করো, ট্রাই করতে হবে, নাহলে গন্ডগোল, নইলে ভিডিও বন্ধ করে ঘুমিয়ে পড়ো। দেখো 3y7, ঠিক আছে, 8x9, তারপর তোমাদের আছে এভাবে, চলো দেখি জায়গা কম, 15, 11, 24, তারপরে তোমাদের জাস্ট V13, এই তোমাদের আছে, সব লেখা আছে, চলো দেখছি। তো 3 থেকে 8 হয়েছে, ঠিক আছে, 3 থেকে তোমাদের 8 হয়েছে। আচ্ছা, ওয়াইয়ের কোড কত, ওয়াইয়ের কোড হচ্ছে 25, এটা কত 25, এটা কত তোমাদের 24, এটা কত তোমাদের 23, এটা কত তোমাদের 22। আচ্ছা, এক করে পিছাচ্ছে, দেখো ওয়াই থেকে এক্সে গেছে, এক্স থেকে ডব্লুতে এসছে, ডব্লু থেকে ভিতে গেছে, দেখো এক করে কী হয়েছে তোমাদের, জাস্ট মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে ভি থেকে পরেরটা যখন যাবে তখনও মাইনাসই হবে, তাই হয়েছে, দেখো এখানে ইউ লেখা আছে, ডেফিনেটলি ইউই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার পরেরটার যে মাঝখানে হবে সেখানে কিন্তু টি আসবে, কারণ ইউ হচ্ছে 21, টি হচ্ছে তোমাদের 20, এটুকু তো বেরিয়ে গেছে, তার মানে এইটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, লাস্টের দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, ক্লিয়ার। এবার দেখো, আমরা এবার দেখি 3 আর 8 ডিফারেন্স কত আমাদের 5, 8 আর 15 ডিফারেন্স কত আমাদের 7, 15 আর 24, ঠিক আছে, 15 আর 24 ডিফারেন্স কত আমাদের, আমাদের তো হচ্ছে 9। আচ্ছা দেখো, বিজোড় সংখ্যক ডিফারেন্স দেখা যাচ্ছে, 3 থেকে 8 ডিফারেন্স কত আমাদের 5, 8 থেকে 15 ডিফারেন্স কত আমাদের 7, 15 থেকে 24 ডিফারেন্স কত আমাদের 9, তাহলে 24 থেকে পরেরটা ডিফারেন্স কত হবে আমাদের, 10 তো হবে না, 11 হবে, ঠিক আছে, তাই আছে, দেখো 35 আছে। তাহলে তার পরেরটার কী হবে, 35, তারপরটা কী হবে, +13 হবে, কারণ 13ই তার পরের বিজোড় সংখ্যা, ঠিক আছে। এবার আমি বিজোড় সংখ্যাই কেন বলছি, কারণ আমি মৌলিক সংখ্যা বলছি না, কারণ দেখো এখানে তোমাদের 9 অ্যাড করা হচ্ছে, 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 9 বিজোড় সংখ্যা, কারণ 9কে 2 দিয়ে ভাগ করলে যায় না, ওই জন্য তুমি এখানে মৌলিক সংখ্যা নয়, তুমি বিজোড় সংখ্যা নেবে, ঠিক আছে। তো এখানে 13 মৌলিক সংখ্যাও বিজোড় সংখ্যাও, ঠিক আছে, সো প্রবলেম কিছু নেই, মৌলিক সংখ্যা দিতে পারো, বিজোড় সংখ্যাও দিতে পারো, কিন্তু অবশ্যই তাকে বিজোড় হতে হবে, পয়েন্ট টু বি নোটেড। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 13, তাহলে 35 + 13 করলে কী হয় আমাদের 49, তো 1 লমায় 48, তো 1 লমায় অ্যান্সার আমাদের 8 হবে, এসব গোলাবে না কিন্তু, আমি যেমন 49 ভ্যাট করে বললাম তেমন নয়, ঠিক আছে। 35 দরকার পড়লে সিলিভাবে যোগগুলো করে নেবে, কারণ কী হয় এক্সাম প্রেশারে ইজি জিনিসে বেশি ভুল হয়। এখানে দেখতে পাচ্ছ 48 হচ্ছে, তো ডেফিনেটলি 48, তারপর টি থাকবে, তো আর আমি চেক করবো না, এখানে এটাকে মার্ক করে দেবো এবং অ্যান্সার বার করে চলে আসবো, ঠিক আছে। সো 48 টি এবং তার পরেরটা সম্ভবত 17 হবে। আচ্ছা 17 কী করে চলো দেখে নিই একবার,
17 হচ্ছে 7 এবং 9 2 ডিফারেন্স, 9 থেকে 11 2 ডিফারেন্স, 11 থেকে 13 2 ডিফারেন্স। ওকে, 13 থেকে তার পরেরটা 15 হবে, 15 থেকে 17 হবে, 2 করে ডিফারেন্স হচ্ছে লাস্টেরটা ক্ষেত্রে। ঠিক আছে, চল পরের প্রশ্ন। আগের বারে যেমন প্রশ্ন পেলে ওই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ, তারই একটু অ্যাডভান্স ফরম্যাট। এটা একই টাইপের প্রশ্ন, একই তোমাদের শিফটে পড়েছে, কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, মানে একটু উঁচু লেভেল করে দিয়েছে। ট্রাই করো, একবার করেই দিয়েছি, সো টাফ লাগার কথা নয়। টাফ তো লাগবেই, প্র্যাকটিস যারা করো না। দেখো, রিজনিং প্র্যাকটিস করতে ভালো লাগে, ঠিক আছে। রিজনিং ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। অ্যাকচুয়ালি রিজনিংটা কোনো সাবজেক্ট নয়, এটা বেসিক্যালি তোমার মেন্টাল এবিলিটির প্রশ্ন দেয়। ওই জন্য রিজনিংকে কিন্তু তুমি যেমন ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান এগুলোকে তুমি পড়ো মাধ্যমিক লেভেল থেকে, ছোটোবেলা থেকে, সেরকম রিজনিং বলে কোনো সাবজেক্ট হয় না, ঠিক আছে। এটা জাস্ট তোমার মেন্টাল এবিলিটি, কত দ্রুত তুমি কোনো প্রবলেমকে সলভ করতে পারছো, সেই এবিলিটিটাই হচ্ছে রিজনিং দিয়ে প্রকাশ পায়। ওকে, এই জন্য এটা সমস্ত পরীক্ষাতে দেখবে এখন রিজনিং ঢুকিয়ে দিচ্ছে। ওকে, এমনকি পিএসসিও দিচ্ছে, মানে খুব ভালো ব্যাপার। যাই হোক, বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অক্ষরগুলি তাদের বর্ণানুক্রমিক ক্রম অনুযায়ী সংকেতভুক্ত হয়, মানে একে 1, জেডকে 26 লেখা, একটু আগে বলেছি। যদি একটি অক্ষর দুইবার আসে, এটা হচ্ছে একটা এক্স্যাক্টলি ক্রিটিক্যাল একটা পয়েন্ট, তোমাদের 2-3টে এখানে হিন্টস ঢোকানো আছে। তাহলে দ্বিতীয়বার, অর্থাৎ দুবার আসছে, প্রথমবার আসলে তো ওকে, যেটা প্লেস ভ্যালু সেটাকেই বসাও, কিন্তু যখন দ্বিতীয়বার আসছে তখন তার বিপরীত বর্ণানুক্রম অনুযায়ী লেখো। এটার মানে কি একটু পরে বলে দিচ্ছি। নেক্সট বলছে, দুটি ব্যঞ্জনবর্ণের মাঝে যদি স্বরবর্ণ আসে তাহলে সংশ্লিষ্ট সংখ্যাটি দ্বিগুণ হবে, অর্থাৎ স্বরবর্ণটা কী হয়ে যাবে তোমাদের, তার প্লেস ভ্যালু 2 হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। ধরো জি আছে, জি এর আগে, আচ্ছা স্বরবর্ণ বলেছে, ধরো ই আছে, ঠিক আছে, আমি একটু লিখেই বলি, আগে অ্যান্সার বলে দিই। ধরো ই আছে, এখানে ই এর আগে জি আছে আর এইচ আছে, তাহলে আমরা দেখলাম ই এমন একটা স্বরবর্ণ যার আগে একটা ব্যঞ্জনবর্ণ আছে, মানে কনসোনেন্ট আছে, এবং তার পরেও একটা কনসোনেন্ট আছে, ঠিক আছে। তার মানে ই এর অ্যাকচুয়াল প্লেস ভ্যালু কি 5, কিন্তু 5 হবে না তখন সেটা হয়ে যাবে 10, দ্বিগুণ করতে বলেছে। ক্লিয়ার হলো? এটা গেল প্রথম, মানে লাস্টের হিন্সটা মিনিং বললাম। তার আগের হিন্সটা বলেছে যদি কোনো অক্ষর দুবার আসে, সাপোজ ধরো এখানে, ধরো তুমি এস দুবার পাচ্ছ, ঠিক আছে, এসকে দুবার পাচ্ছ, ওকে। তো এস যদি দুবার পাও, প্রথমবারে এসের যা কোড তাই আমরা লিখব, কিন্তু পরের বারে আমরা কি করব, ওর বিপরীত বর্ণানুক্রমটা লিখব। দেখো, সামনে থেকে যদি আমরা এসকে দেখি তাহলে 19ই হয়, আর পেছন থেকে যদি আমরা এসকে দেখি তাহলে সেটা হয় অষ্টম, ঠিক আছে। ওই জন্য এসের উল্টো হচ্ছে এইচ, মানে এস সামনে থেকে 19তম, এইচ পেছন থেকে 19তম, বা বলতে পারো এইচ সামনে থেকে অষ্টমতম, এস পেছন থেকে অষ্টমতম, ঠিক আছে। এবার ওর বিপরীত বর্ণানুক্রম লিখতে বলেছে, ওকে। তো এস নর্মালি 19ই হয়, কিন্তু বিপরীত বর্ণাক্রমে এস অষ্টম হয় পেছন থেকে করলে, তো সেইটা বসাতে বলেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। ওই জন্য ক্রিটিক্যাল, কারণ যারা এই কোডগুলো মুখস্থ নেই, সামনে থেকে বা পেছন থেকে, তাদের প্রবলেম হয়ে যাবে। বলছে গ্লাস, ঠিক আছে, তো GLASS, তো জি তো আমাদের জানি G7 হয়, L 12 হয়। এবার এ দেখো, এর আগে একটা কনসোনেন্ট, পরে একটা কনসোনেন্ট আছে, মানে ব্যঞ্জনবর্ণ আছে, তার মানে এর অ্যাকচুয়াল কোড দ্বিগুণ হয়ে যাবে, মানে এখানে 2 হবে, 1 থাকে 2 হবে। আর দেখো এসকে দেখো, এস দেখো, এসের তোমরা ক্লিয়ারলি জানো যে এস একটু আগে যেটা বললাম, আছে এখানে এসই তো আছে, এসের কথাটাই বলে দিয়েছি। যদি দুবার হয় তাহলে কী হবে, প্রথমবারটা নর্মাল যা কোড তাই হবে, আর দ্বিতীয়বারটা কী হবে, তার উল্টো কোডিংটা হবে, অর্থাৎ 8 হবে। তো এখানে কোথায় রয়েছে, এইচ, লাস্ট অপশন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন। চলো ডিরেকশনের প্রশ্ন, ট্রাই করো নিজেরা। আচ্ছা, এটা কি ডিরেকশনের প্রশ্ন? না, এটা অ্যারেঞ্জমেন্টেরই প্রশ্ন। চলো ট্রাই করো। সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমি দেখলাম উত্তর দিক, ওই জন্য ডিরেকশন বলে দিয়েছিলাম, সরি ফর দ্যাট। চলো অ্যান্সার কী হবে তোমাদের, সেকেন্ড অপশান বলছে, আমরা দেখে নিই। 5 জন প্রার্থী বসে আছে একটা সারিতে উত্তর দিকে মুখ করে, ওকে। 1 2 3 4 and 5 বলছে এন বসেছে কে এর বাম দিকে, এন আছে কে এর বাম দিকে, লেফটে, ইমিডিয়েট লেফট কি রাইট বলেনি। এল বসেছে কে এবং জের উভয় পাশে, তো এল এইরকম হতে পারে, বা জে এল কে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। নেক্সট বলেছে যে বাম দিক থেকে চতুর্থ স্থানে বসে, দেখো এইটা আমাদের লেফট, এইটা আমাদের রাইট, আমাদের রাইটই এদের লেফট রাইট হবে, কারণ উত্তর দিকে মুখ করে আছে সবাই, তো সিমিলার লেফট রাইট এদের পড়বে, ঠিক আছে। তো এবার কি বলছে যে
যে বসেছে বাম দিক থেকে চতুর্থ স্থানে, তাহলে বাম দিক থেকে মানে বাম দিকটা ধরে গুনবো, অর্থাৎ লাস্ট যে সিটিং সেটাকে ধরে গুনবো। তো 1 2 3 4 যে এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যে যদি এখানে থাকে তাহলে তুমি ভালো করে ভাবো, তাহলে এল এখানে হবে আর কে এখানে হবে, কারণ এদিকে তো জায়গা নেই, ঠিক আছে। আর কি বলছে, আর বলছে এন বসেছে কে এর লেফটে, তাহলে কে লেফট কোন দিকে পড়বে, কে লেফট এদিকে পড়বে, এন এখানে বসে থাকবে। আর বাকি আছে কে, এম বাকি আছে, এম আমাদের এখানে বসে যাবে, ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্ট হবে। নেক্সট বলেছে তাহলে এন ডান দিক থেকে কত দূরে আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এন ডান দিক থেকে, ডান দিক মানে এইটা হচ্ছে ফার্স্ট, এখান থেকে তোমাকে গুনতে হবে। তো 1 2 3 4 5 পঞ্চম হবে। মনে রাখবে এখানে পয়েন্ট টু বি নোটেড, অনেকে এটাকে ছেড়ে গোনে। মনে রাখবে দিক যদি বলা থাকে, দিক যেমন এখানে বলা আছে ডান দিক, দিক যদি বলা থাকে তখন প্রথম যেটা সেটাকে ধরে আমরা গুনবো, তখন এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। যদি বলতো এম এর বাম দিকে এন কততম স্থানে বসে আছে, সাপোজ যদি এটা বলতো যে এম এর বাম দিকে এন কততম স্থানে বসে আছে, মানে এলিমেন্ট যদি বলতো, ই ফর এলিমেন্ট, তখন আমরা এলিমেন্টকে ছেড়ে গুনতাম পয়েন্ট টু মিনিটে, তখন এইটা আমাদের 1 হতো, ঠিক আছে, এইটা আমাদের 2 হতো, এটা আমাদের 3 হতো, এটা আমাদের 4 হতো। তখন বলতাম আমরা এম এর বাম দিকে চতুর্থতম স্থানে এন বসে আছে। অর্থাৎ দিক বললে ধরে গুনবো, লাস্ট যেটা থাকবে বা এদিকে যেটা থাকবে রাইট এন্ড অ্যান্ড লেফট এন্ড ধরে গুনবো, কিন্তু এলিমেন্ট বললে আমরা ধরে গুনবো না, ঠিক আছে। সো কারেক্ট আনসার আমাদের কী হবে, দ্বিতীয় অপশান কারেক্ট হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটা একটু তোমাদের ক্যালকুলেটিভ প্রশ্ন, ঠিক আছে। দেখতে পাচ্ছ 40 বছরের গ্যাপ রয়েছে, নাকি 41 বছরের গ্যাপ রয়েছে। 1980 24শে মার্চ যদি সোমবার হয়, তাহলে 2021-এর 24শে মার্চ কী বার হবে, কারণ অজিতের জন্ম ওই দিন হয়েছিল। 2021 সালে আবার তার জন্মদিন কোন দিন পালন করা হবে, তার মানে 2021 সালে 24শে মার্চ কোন দিন ছিল সেটাই জিজ্ঞাসা করা হচ্ছে। জন্মদিনের তারিখ তো চেঞ্জ হয় না, বারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ট্রাই করো নিজেরা, ভিডিওটা পজ করে ট্রাই করো, নইলে অনেকের সময় লাগতে পারে। আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি, দেখো এটা ট্রিক বলে দিই, মনে রাখবে। দেখো এটার অনেক ট্রিক আছে, তোমরা কোডিং ইউজ করতে পারো, আমি তোমাদের নর্মাল বেসিকে ট্রিক বলবো, কারণ সবসময় মনে রাখবে এই সমস্ত ক্ষেত্রে বেসিক দিয়ে করলে ছোটো অঙ্কগুলো আরও জলদি হয়, ঠিক আছে। এত বড় অঙ্ক সাধারণত পড়ে না, এটা এনটিপিসি সিবিটি টুতে পড়ে গেছে, ঠিক আছে, তো রেলওয়েতে পড়তেও পারে গ্রুপ ডিতে। দেখো বলেছে 1980 সালের 24শে মার্চ যদি সোমবার হয়, তাহলে 21 সালের কী বার ছিল। এবার কী করবো, আমি দেখবো যে কোন কোন ইয়ার আমার লিপ ইয়ার হবে। আমি জানি যে নর্মালি আমাদের যদি লিপ ইয়ার হয়, ঠিক আছে, মনে রাখবে এটা যদি লিপ ইয়ার হয় তাহলে এক্সট্রা দিন হয় 2 দিন, ঠিক আছে। আর যদি নর্মাল ইয়ার হয়, ঠিক আছে, এটা মনে মাথায় রাখবে, যদি নর্মাল ইয়ার হয় তোমার, তাহলে তোমার এক্সট্রা দিন হয় তোমার 1 দিন। এটা মনে রাখো। কেন এটা হয় দেখো, নর্মালি একটা বছরে 365 দিন থাকে, ঠিক আছে, তো তাকে যদি 7 দিয়ে ভাগ করো, তুমি দেখবে 1 দিন তুমি এক্সট্রা পাচ্ছ, মানে রিমাইন্ডার ভাগশেষ কী থাকছে তোমার 1। কিন্তু লিপ ইয়ার মানে তুমি সেখানে 366 দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন, কারণ ফেব্রুয়ারি মাস তখন আর 28 দিনে হয় না, তখন সেটা হয় 29 দিনে, মানে 1 দিন এক্সট্রা হয়ে যায়। আর 1 দিন এক্সট্রা দিনের জন্য ওভারঅল বছরে 1 দিন এক্সট্রা হয়ে যায়। তখন তুমি দেখবে তোমার যে রিমাইন্ডার থাকে সেটা তোমার কী থাকে, 2 থাকে। রিমাইন্ডার মানে কি, এক্সট্রা। ধরো 15 আছে, তুমি 7 দিয়ে ভাগ করছো, তাহলে রিমাইন্ডার আমার কী হচ্ছে, 1 হচ্ছে। কেন 1 এক্সট্রা, কারণ 7-এর যে গুণিতক আছে তার থেকে 15 1 এক্সট্রা, 14 হচ্ছে 7-এর গুণিতক, তার থেকে 1 এক্সট্রা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই কনসেপ্টের উপর এটা বেসিক্যালি কাজ করে, ওকে। চলো, তো আমরা ট্রিককে শিখলাম যে লিপ ইয়ার হলে আমরা +2 ধরবো, আর নর্মাল ইয়ার হলে আমরা 1 দিন ধরবো। এবার লিপ ইয়ার বলতে কী বোঝে আশা করি জানো, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। যদিও এর অনেক জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আছে, তবুও আমরা 4 দিন এটা ধরে করি, তাতে মিলে যায়। 400 অনেকে বলে 4 দিন করলেও মিলে যায়। দেখো আমি বলছি তোমাদের কী হবে। এখানে বলছে যে অজিতের জন্ম হয়েছিল এত সালে 24শে মার্চ সোমবার, ঠিক আছে। তো তুমি দেখো 1980 কিন্তু একটা লিপ ইয়ার, কারণ লিপ ইয়ার কী করে বুঝবো, একে কি 4 দিয়ে ভাগ করে দেখবো না, শেষ দুটো ডিজিট 4 দ্বারা যাচ্ছে কিনা দেখো, এইটুকু অঙ্ক তো জানো, ঠিক আছে। লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। এবার তুমি দেখো 1980 তো লিপ ইয়ার, তাহলে কি আমরা এখানে 2 করবো না। দেখো 1980-তে যে কোনো সালে যদি ফেব্রুয়ারি ইনক্লুড হয় তবেই আমরা 2 দিন ধরবো, কারণ ফেব্রুয়ারি যদি ইনক্লুড না হয় তাহলে এক্সট্রা দিন ফেব্রুয়ারিতে অ্যাড হয়, 29 28 29 হয়ে যায়। তাহলে এক্সট্রা দিন যেহেতু ফেব্রুয়ারিতে অ্যাড হয়, এবং যেহেতু ফেব্রুয়ারি এখানে ইনক্লুড হচ্ছে না, কারণ আমরা 24শে মার্চ থেকে ধরছি, ফেব্রুয়ারি মার্চের আগে আসে, তো ফেব্রুয়ারিকে আমরা কাউন্টের মধ্যে নিচ্ছি না। ফলে এখানে আমরা এটা লিপ ইয়ার হওয়া সত্ত্বেও আমরা কী করবো না, এটাকে আমরা +2 নেবো না, এখানে আমরা +1ই নেবো, অর্থাৎ 1 দিন এক্সট্রা ধরে নেবো, ঠিক আছে। এখানে আমরা 1 দিন এক্সট্রা ধরে নেবো, তো এটাকে আমরা কাউন্ট করবো না। আমরা দেখবো কোন কোন বছর আমাদের লিপ ইয়ার হচ্ছে, মানে +2 হচ্ছে, সেগুলো সংখ্যায় কম হবে। দেখো 1980 লিপ ইয়ার হওয়া সত্ত্বেও আমরা
1ই নিচ্ছি, সুতরাং এটা লিপ ইয়ার ধরছি না, ঠিক আছে। এরপরে আসছে 81, ঠিক আছে। তো 81 তো তোমাদের 4 দিয়ে যায় না, সো গেল। 82 4 দিয়ে যায় না, 83 4 দিয়ে যায় না, 84 4 দিয়ে যায় তো +2, 85 যায় না, 86 যায় না, 87 যায় না, 88 যায় তো +2, ঠিক আছে। তারপর তোমাদের 89 যায় না, ঠিক আছে, 89 যায় না। তারপর তোমাদের কী হবে, 90 যায় না, 91 যায় না, 92 যায়, ঠিক আছে। 93 যায় না, 94 যায় না, 95 যায় না, 96 যায়, ঠিক আছে। 97 যায় না, 98 যায় না, 99 যায় না। তারপর তোমাদের 99 হয়ে গেছে, তাই তো। তারপর তোমাদের কী হবে, 200, ঠিক আছে। 200 তোমাদের যায়, ঠিক আছে। 201 যায় না, 2 যায় না, 3 যায় না, 4 যায়, 5 যায় না, 6 যায় না, 7 যায় না, 8 যায়, 9 যায় না, ঠিক আছে, মানে 209, ঠিক আছে। তারপর তোমাদের 10 যায় না, 11 যায় না, 12 যায়, ঠিক আছে। 13 যায় না, 14 যায় না, 15 যায় না, 16 যায়, ঠিক আছে। 17 যায় না, 18 যায় না, 19 যায় না, 2020 যায়, আর 2021 পর্যন্ত আমাদের বলেছে। তো টোটাল কতগুলো লিপ ইয়ার এলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমাদের লিপ ইয়ার হলো। আর আমরা দেখতে পাচ্ছি 2021 মাইনাস 2000 মানে 1980 টোটাল 41 ইয়ারের ব্যাপার। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10টা আমাদের লিপ ইয়ার, তার মানে বাকি 31টা বছর আমাদের লিপ ইয়ার নয়। 31টা বছরে প্রতিটা বছরে আমরা 1 করে পাবো, তখন 31 দিন এক্সট্রা থাকবে। আর আমরা দেখতে পাচ্ছি ওভারঅল এখানে কি দেখলাম, যে 10 বছরে আমরা 2 দিন করে এক্সট্রা পাচ্ছি, তখন টোটাল আমাদের 20 দিন এক্সট্রা হলো। তাহলে টোটাল এক্সট্রা দিন কত 51, তাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করে দেবো, 49 হবে। রিমাইন্ডার কি থাকবে আমাদের 2, ঠিক আছে, রিমাইন্ডার আমাদের 2 থাকবে। তো তুমি এই সোমবারের সঙ্গে 2 যোগ করে দাও, অ্যান্সার আমাদের কী হবে, বুধবার, সোম মঙ্গল বুধ আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ 2021-এ আমাদের 24শে মার্চ বুধবার হবে। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। দেখো, এটা তোমাদের ইজি প্রশ্ন একদম, 2005ই বলেছে, ওটাও 2005 বলেছে, ঠিক আছে। একটুখানি তোমাদের যেতে বলেছে, চলো নিজেরা ট্রাই করো। এটা অত বড় অঙ্কটা তো আমি করেই দিলাম, পজ করে ট্রাই করো। অ্যান্সার তোমাদের বলছে শনিবার, দেখে নেওয়া যাক। বলেছে 13ই জুন, ঠিক আছে। দেখো জুনে বেসিক্যালি 30 দিন হয়, ঠিক আছে। তো 13, তার মানে এখানে বেসিক্যালি 17 দিন বেঁচে আছে, ঠিক আছে, ওকে। আর ওদিকে তোমাদের 5ই জুন পর্যন্ত যেতে বলেছে, তার মানে 17 + 5, তার মানে 22 দিন। 7 দিয়ে যদি ডিভাইড করো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 1 তোমার এক্সট্রা দিন থাকছে, ঠিক আছে। তাহলে শুক্রবার সঙ্গে তুমি কী করো, একদিনে অ্যাড করে দাও, অ্যান্সার তোমাদের কী হবে, শনিবার। পরের প্রশ্ন চলো। অর্ডার এবং র্যাঙ্কিংয়ের প্রশ্ন, ট্রাই করো নিজেরা। 5 বন্ধু আছে, একজন অপরজনের থেকে কম বেশি নাম্বার পেয়েছে, এর উপর বেস করে দেওয়া হয়েছে, ওকে। দেখো বলছে যে পেয়েছে এল এবং এনের চেয়ে বেশি নম্বর, কিন্তু সে কে এবং এম এর থেকে কম নম্বর পেয়েছে। যে পেয়েছে এল এবং এনের থেকে বেশি নম্বর, কিন্তু সে কে এবং এম এর থেকে কী পেয়েছে, কম নম্বর পেয়েছে। নেক্সট বলেছে কে পেয়েছে এম এর থেকে বেশি নম্বর, ঠিক আছে। তো কে পেয়েছে এম এর থেকে বেশি নম্বর, আর এল সবচেয়ে কম নম্বর পায়নি, তাহলে এল তার পরে হবে, আর লাস্টে যাবে আমাদের এন, এই তো হয়ে গেল। তো কে সবচেয়ে কম নম্বর পেয়েছে, এন সবচেয়ে কম নম্বর পেয়েছে, এটা একটা রিজনিং হলো, এ তো যে কেউ সলভ করতে পারবে। পরের প্রশ্নে চলো, ট্রাই করো নিজেরা, ডিরেকশন বেসড প্রশ্ন। দেখো মোহন যাত্রা শুরু করলেন, তিনি প্রথমে দক্ষিণ দিকে গেলেন, ঠিক আছে, মানে নিচের দিকে যাচ্ছে। তারপর নিজের বাম দিকে ঘুরলেন, ঠিক আছে। তো নিজের বাম দিকে ঘুরে তিনি কিছু দূর হাঁটলেন, এদিকে বাম পড়বে, কিন্তু তুমি যখন নিচের দিকে মুখ করে আছো সাউথ, তখন তোমার বাম দিক পড়বে তোমার অ্যাকচুয়াল ডান দিকে, ওকে। নেক্সট বলছে তারপর তিনি ডান দিকে ঘুরলেন, ঠিক আছে। তো ডান দিক মানে তার নিচের দিক, কিন্তু ওকে, ডান দিক মানে কি, নিচের দিক। তুমি যখন পূর্ব দিকে মুখ করে আছো তখন তোমার ডান দিক পড়বে নিচের দিকে, ওকে, নিচের দিকে গেলেন। তারপর কি করছে, তারপর তিনি আবার তার বাম দিকে ঘুরছেন, ঠিক আছে। তো নিচের দিক যখন তোমার বাম দিক কোন দিকে, এইদিকে তোমার বাম দিক পড়বে, ঠিক আছে। তো বলেছে এখন তিনি কোন দিকে মুখ করে আছেন, এখন তিনি ইস্টের দিকে মুখ করে আছেন, ক্লিয়ার, মানে পূর্ব দিক, এই জন্য কারেক্ট অ্যান্সার পূর্ব হয়েছে, ওকে। এইটা ফার্স্ট মাথা রাখবে, যখন তুমি নিচের দিকে মুখ করছো তখন তোমার লেফট এদিকে পড়বে, রাইট এদিকে পড়বে, আর যখন তুমি ওপর দিকে মুখ করছো তখন তোমার রাইট এদিকে পড়বে,
যেটা খুব ইজি হয়। কী হলো? ঠিক আছে, জাস্ট ঠিক আছে। তখন তোমার রাইট এদিকে পড়বে আর লেফট তোমার এদিকে পড়বে। এই পার্টগুলো একটু মুখস্থ রাখবে বা বুঝে শুনে করবে, সুবিধা হবে। পরের প্রশ্ন চল। বলছে বিলেটেডকে যদি এটা লেখা যায়, স্টোরেকে যদি এটা লেখা যায়, তাহলে ডাবলকে কী লেখা যেতে পারে? ঠিক আছে, করো, ট্রাই করো নিজেরা। ইজি প্রশ্ন একদম, অ্যান্সার দেখে নাও। বলছে বিলেটেড, বিই, একটাকে দেখো, দেখে দেখো যে বাকিগুলো এক হচ্ছে কিনা। BLATED, ঠিক আছে, বিলেটেড। এটা 2, এটা তোমাদের 5, সরি, এটা তোমাদের 12, এটা তোমাদের 1, এটা তোমাদের 20, এটা তোমাদের 5, এটা তোমাদের 4, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে TLEED, ঠিক আছে, BA করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কি সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে না? ওকে 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 ওকে, কী করা হয়েছে ভালো করে দেখো। বেসিক্যালি এটা করা হয়েছে সেটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ টি এর কোড হচ্ছে 20, তারপর দেখো 12, তারপর 5, 5, 4, 2, 1, অর্থাৎ দেখতে পাচ্ছ বড় থেকে ছোটোতে যাওয়া হয়েছে। ধরে ফেললাম, করে ফেলো। তারপরে ডাবল, DUBBLE, ঠিক আছে। তো এক তো তুমি কোড লিখেও করতে পারো, আর যদি নাও কোড লেখো, বুঝতেই পারছো প্রথমে আমাদের ইউ যাবে, ঠিক আছে, তারপর আমাদের এল যাবে, তারপর আমাদের ই যাবে, ওকে, তারপর আমাদের ডি যাবে, তারপর আমাদের বি এবং বি যাবে। এইটা কারেক্ট অ্যান্সার হবে। ইউ, আচ্ছা ও কেন করলো? আচ্ছা ও আছে আমি দেখো কাণ্ড, এখানে ও ছিল, আমি সেটা ভুলেই গেছি দিতে, ঠিক আছে। হ্যাঁ, UOLEDB, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। ক্লিয়ার? চল পরের প্রশ্ন। একটি নির্দিষ্ট মাসের 17 তারিখ কোন দিন? বিবৃতি দেওয়া হয়েছে, ট্রাই করো নিজেরা। প্রশ্ন এবং বিবৃতি মানে ডাটা সাফিসিয়েন্সি প্রশ্ন। ওকে, অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের বলছে লাস্ট অপশান, কোনোটাই যথেষ্ট নয় বলছে, নাকি? ও, 2 নম্বরটা যথেষ্ট, 1 নম্বরটা যথেষ্ট নয় বলছে। তো আমরা দেখে নিই, একটি নির্দিষ্ট মাসের 17 তারিখ কোন দিন বলেছে? মাসের শেষ দিন হচ্ছে সোমবার, ঠিক আছে। দেখো মাসের শেষ দিন সোমবার, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সেই শেষ দিনটা কত তারিখ সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। সো এটা আমাদের হবে না, কারণ তারিখ না জানলে সেই তারিখটা কোন দিন, ধরো মাসের শেষ দিন হচ্ছে এক্স তারিখ, এক্স তারিখ হচ্ছে সোমবার, এইটা বলা থাকলে তবেই আমরা বার করতে পারবো 17 তারিখ কী বার। এবার বলছে মাসের দ্বিতীয় শনিবার হচ্ছে 12 তারিখ, যেমন দেখো এখানে বলা আছে দ্বিতীয় শনিবার হচ্ছে 12 তারিখ, মানে 12 তারিখ ছিল আমাদের শনিবার। তাহলে আমরা এটা থেকে যদি আমরা এগিয়ে যাই 17 তারিখে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো 12-র সঙ্গে 5 যোগ করলে 17, তাহলে শনির সঙ্গে আমরা 5 যোগ করলে এখানে কী পেয়ে যাবো? সেই দিনটাকে পেয়ে যাবো, সেই বারটাকে পেয়ে যাবো। সুতরাং সেকেন্ডটা আমাদের কিন্তু এককভাবে একাকী এটার অ্যান্সার দিতে পারছে, যেখানে প্রথমটা কিন্তু আমাদের একাকী অ্যান্সার দিতে পারছে না। সেটা আমরা কি বলবো? দ্বিতীয়টা আমাদের যথেষ্ট সাফিসিয়েন্ট, বাট ফার্স্ট ওয়ান ইজ নট সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো 2 নম্বরটা আমাদের কারেক্ট হবে, এই জন্য আমাদের বলেছে 4 নম্বর অপশন কারেক্ট। পরের প্রশ্নে চলো, পরের প্রশ্ন চলো করো নিজেরা। F6, H12, J18, L24, তাহলে এখানে তোমাদের কি হবে? দেখো অ্যান্সার বলছে ফার্স্ট ওয়ান, দেখো F6 আছে, H তোমাদের 12 আছে, J তোমাদের 18 আছে, তারপরে L তোমাদের 24 আছে। তো বেসিক্যালি কী করা হচ্ছে দেখো, 6 থেকে 12 আসছে, 12 থেকে 18, 18 থেকে 24, তো দেখতে পাচ্ছি এখানে +6 অ্যান্ড +6 হয়েছে। তাহলে পরেরটাও আমাদের কী হবে? ডেফিনেটলি এখানে +6ই আসবে, অর্থাৎ লাস্টে আমাদের 30 তো আসবেই, এটা তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। লাস্টে আমাদের কী আসবে? 30 আসবেই, এটা গেল। তো 30 যেগুলো আছে সেগুলো অ্যান্সার দাও, বাকিগুলো তো কাটো আগে ফার্স্ট। এবার দেখো F থেকে H হয়েছে, F হচ্ছে, F এর কোড হচ্ছে 6, ঠিক, H এর কোড হচ্ছে 8, J এর কোড হচ্ছে 10, L এর কোড হচ্ছে 12, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2 করে বাড়ছে। তাহলে পরেরটা L এর কোড তোমাদের 12, তার মানে 2 করলে তোমাদের 14 হবে, N এর কোড, মানে N30 আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্ন করো, ট্রাই করো। বলছে রাজপাল একটি ভবনের উপর থেকে 21 নম্বর ফ্লোরের এবং গ্রাউন্ড ফ্লোর থেকে 9তম ফ্লোরের বাসিন্দা। দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস,
বলছে এই হচ্ছে ধরো উপর, আচ্ছা তোমরা অ্যান্সার আগে দেখে নাও, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কোনটা বলছে 29 আছে, চলো দেখা যাক। উপর থেকে 21তম ফ্লোরের বাসিন্দা, এইখানে 21তম ফ্লোর রয়েছে, 21তম ফ্লোরের বাসিন্দা, ঠিক আছে। কে? সে হচ্ছে রাজপাল, ঠিক আছে, রাজপাল। আর কি বলছে? আর বলছে এছাড়াও রাজপাল তোমাদের গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ 1 নম্বর ফ্লোর, ঠিক আছে, 1 নম্বর ফ্লোর থেকে রাজপাল কিন্তু 9তম ফ্লোরের বাসিন্দা, ঠিক আছে, 9তম ফ্লোরের বাসিন্দা। তো যদি কোনো এর তলায় কোনো বেসমেন্ট না থাকে, অর্থাৎ এটাই যদি আমাদের গ্রাউন্ড ফ্লোর হয়, অর্থাৎ এর তলায় কোনো স্তর যদি না থাকে, এটা হচ্ছে 1, আর ওপরটা তোমাদের কত বার করতে বলেছে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রাজপালকে দুবার কাউন্ট করা হচ্ছে, একবার তোমাদের 21তমতে, একবার তোমাদের 9তমতে, অর্থাৎ 30 হওয়ার কথা ছিল, কিন্তু রাজপাল যেহেতু দুবার কাউন্ট হচ্ছে, একবার কাউন্ট কমিয়ে দাও, 29, অর্থাৎ টোটাল এখান থেকে এই পর্যন্ত কতগুলো তলা আছে? 29টা তলা আছে। হলো ক্লিয়ার? পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে একটা কোডেড ব্লাড রিলেশন, ট্রাই করো নিজেরা। দেখো এখানে বলেছে নিচের কোনটা দ্বারা বোঝানো হয়েছে আর হলো কিউ এর কন্যা, ঠিক আছে। দেখো লেস দ্যান, এই যে, ঠিক আছে, লেস দ্যান মানে কি? লেস দ্যান মানে হচ্ছে মা, ঠিক আছে। আচ্ছা গ্রেটার দ্যান মানে কি? গ্রেটার দ্যান মানে হচ্ছে স্বামী, ঠিক আছে। আচ্ছা অ্যাট দি রেট অফ মানে কি? সেটা হচ্ছে বোন, ওকে। আর ডলার এই সাইনটার মানে কি? পুত্র, ঠিক আছে। এখানে দেখো বলেছে আর কিউ এর কন্যা হবে, ঠিক আছে। তার মানে আর কিউ এর কন্যা হবে, এটার অর্থ হচ্ছে আরকে কিন্তু মেয়ে হতে হবে, ঠিক আছে। আর হলো কিউ এর কন্যা, তার মানে আরকে মেয়ে হতে হবে। মেয়ে হওয়ার জন্য আরকে যদি মেয়ে হতে হয়, তার মানে আইদার আর এর সাথে এই সাইনটা অ্যাড থাকবে, কোন সাইনটা? এই সাইনটা অ্যাড থাকবে, অথবা আর এর সাথে এই সাইনটা অ্যাড থাকবে। কারণ দেখো স্বামী এবং পুত্র এই দুটো তো ছেলে, সুতরাং এরা দুটোতে অ্যাড হতে পারে না। এই দুটো সাইন তো আর এর পরে এই সাইনটা হতে পারে না, আর আর এর পরে এই সাইনটা হতে পারে না। আর এর পরে যদি এই সাইনটা হয় তাহলে হয়ে যাচ্ছে আর হচ্ছে স্বামী কারোর। স্বামী যদি কেউ সে হয় তাহলে সে তো কারোর কন্যা হতে পারে না। সিমিলার সে যদি পুত্র হয় সে কারোর কন্যা হতে পারে না। তো এই দুটো সাইন আর এর পরে থাকবে না, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। তো আমরা কি করব? আমরা দেখো এই অপশানটা দেখতে পাচ্ছ আর এর পরে ডলার আছে, তো এই সাইনটা ফার্স্ট কাটো। সিমিলার দেখো এখানে আর এর পরে কোনো সাইনই নেই, তার মানে আর ছেলে না মেয়ে সেটা বোঝা এখান থেকে যাচ্ছে না হয়তো। তবু আমরা কী করবো? প্রথম দুটোকে চেক করবো, কারণ প্রথম দুটোতে দেখছি আমরা অ্যাট দি রেট অফ এ সাইন রয়েছে, যেটা বোনকে বোঝাচ্ছে। তো ফার্স্ট অপশানটা এখানে কারেক্ট বলছে, তো আমরা প্রথম অপশান চেক করলে বেরিয়ে যাবে। চলো প্রথম অপশান আমরা চেক করে দেখি, আর আমরা প্রথম থেকেই চেক করবো নর্মালি। তো চেক করে দেখি, এখানে বলেছে আর অ্যাট দি রেট অফ এইচ, তার মানে আর হচ্ছে এইচের বোন, ঠিক আছে, আর হচ্ছে এইচের বোন। নেক্সট বলছে এইচ ডলার কে, তার মানে এইচ হচ্ছে কে এর পুত্র, তার মানে আর ও কে এর কন্যা হবে, ঠিক আছে। নেক্সট বলছে কে গ্রেটার দ্যান কিউ, তার মানে কে হচ্ছে কিউ এর হাজব্যান্ড। তোমাকে বলেছি কি আর হলো কিউ এর কন্যা। দেখো কে এর বউ হচ্ছে বা ওয়াইফ হচ্ছে কিউ, তাহলে কিউ এর ছেলে যদি এইচ হয় আর তার বোন যদি আর হয়, তার মানে কিউ এর কন্যা আর ডেফিনেটলি। তো প্রথম অপশান থেকেই আমরা কিন্তু অ্যান্সার দিতে পারছি, ঠিক আছে। আমরা প্রথম দুটোকেই চেক করতাম, আর চেক করতে গেলে শর্টকাট কী করে করতে হয় বলে দিলাম, যে আর এর পরে আইদার আর এর পরে আমার সাইন থাকবে লেস দ্যানের, অথবা আর এর পরে আমার অ্যাট দি রেট অফ এ সাইন থাকবে। দেখো সেই দুটো দিয়েই কিন্তু বেরোলো, সেকেন্ড অপশানটা দিয়ে আমাদের এখানে বেরিয়ে গেল। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন ভেন ডায়াগ্রাম বেস্ট করো নিজেরা। দেখো এখানে বলছে যে সকল শিক্ষার্থী হলো শিক্ষক, তো সকল শিক্ষার্থী হলো শিক্ষক। নেক্সট বলছে কিছু অধ্যাপক হলো শিক্ষার্থী, এ ফর অধ্যাপক, কিছু অধ্যাপক হলো শিক্ষার্থী। এবার তোমাদের বলছে কিছু শিক্ষার্থী হলো অধ্যাপক, দেখতে পাচ্ছ অধ্যাপকের কিছু পার্ট শিক্ষার্থীর মধ্যে ঢুকে আছে এবং শিক্ষার্থী কিছু পার্ট অধ্যাপকের মধ্যে ঢুকে আছে, তো এটা কারেক্ট। নেক্সট বলছে কিছু শিক্ষক হলো অধ্যাপক। দেখো টিচারের এই পার্টটা, শুধু এই পার্টটা দেখতে পাচ্ছ অধ্যাপকের মধ্যে ঢুকে আছে, সেটাও আমাদের কারেক্ট হলো, ওই জন্য বলেছে দুটোই এখানে কারেক্ট। পরের প্রশ্নে চলো। কিছু ফ্রাই হলো কেক, সকল বার্গার হলো কেক, সকল কেক হলো চিপস। ট্রাই করো, এটাও ভেন ডায়াগ্রাম। অ্যান্সার দেখে নাও। 2 নম্বরটা কারেক্ট বলছে, আমরাও দেখি। কিছু ফ্রাই হলো তোমাদের কেক, ঠিক আছে। নেক্সট বলছে সকল বার্গার হলো তোমাদের কেক, তো সকল বার্গার কেকের মধ্যে ঢুকে যাবে। নেক্সট বলছে সকল কেক হলো তোমাদের চিপস, সকল কেক হলো তোমাদের চিপস, এই হবে। চিপসকে আমি সিএইচ দিয়ে দিচ্ছি,
CH বলছে যে সকল ফ্রাই হলো চিপস। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিছু ফ্রাই চিপস, সকল ফ্রাই চিপস নয়, তো এটা কেটে গেল। কিছু চিপস হলো ফ্রাই, এটা কারেক্ট, কারণ চিপসের কিছু পার্ট দেখতে পাচ্ছ ফ্রাইয়ের মধ্যে আছে। নেক্সট বলছে সকল বার্গার হলো চিপস, দেখে নিলি পুরো বার্গারটাই চিপসের মধ্যে আছে, এটাও কারেক্ট। তো 2 এবং 3 কারেক্ট, ওই জন্য। পরের প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন বলছে 6 জন সহপাঠী একটি পরীক্ষা দিয়েছে এবং এটা একটা তোমাদের অর্ডার এবং র্যাঙ্কিংয়ের প্রশ্ন। কেউ কারোর থেকে নম্বর কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে। ট্রাই করো নিজেরা, টাফ প্রশ্ন নয় খুব একটা। দেখো বলছে যে 6 জন সহপাঠী পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, যথার্থ করণের চেয়ে বেশি নম্বর পেয়েছে। তো যে ফর যথার্থ, সে করণের থেকে বেশি নম্বর পেয়েছে। নেক্সট বলছে পার্থ অমৃতার থেকে কম নম্বর পেয়েছে, বা এটাকে ঘুরিয়ে নিলে এরকম লেখা যায় অমৃতা পার্থর থেকে বেশি নম্বর পেয়েছে। নেক্সট বলছে বিনিতার নম্বর পার্থর চেয়ে বেশি, তো বিনিতার নম্বর পার্থর থেকে বেশি, তাই তো, তাহলে বিনিতার নম্বর পার্থর থেকে বেশি। পার্থ ও যথার্থ সমান নম্বর পেয়েছে, তাহলে পার্থ এবং যথার্থ সমান নম্বর পেয়েছে, মানে এইটা হবে, ঠিক আছে, এইটা হয়ে গেল। আর কি বলেছে, বিনিতা অমৃতার থেকে কম নম্বর পেয়েছে, তাহলে বিনিতা অমৃতার থেকে কম নম্বর পেয়েছে। দেখো সবাই অমৃতার থেকে বেসিক্যালি কম নম্বর পেয়েছে, অমৃতা তাহলে সব থেকে আগে থাকবে, তারপর বিনিতা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এই সিরিজটা বসবে, এই যে এইটা P = J > K, এই তোমাদের বসবে, ঠিক আছে। 1 2 3 4 5, আর একজন কে আছে, 6 জন সহপাঠী আছে, আরেকজন কে আছে, গিরিশ আছে না, গিরিশ করণের চেয়ে বেশি নম্বর পায়নি, তাই তো লেখা আছে, তার মানে গিরিশ কমে যাবে, এই, ঠিক আছে। 6 জন হয়ে গেল, এই তোমাদের অ্যারেঞ্জমেন্ট হবে। এখানে বলেছে উপরের তথ্য অনুযায়ী নিচের কোনটা সঠিক। দেখো গিরিশ পার্থর চেয়ে কম নম্বর পেয়েছে, গিরিশ পার্থর থেকে কম নম্বর পেয়েছে, তাই তো দেখাচ্ছে এখানে। ও বলেছে কোনটা সঠিক নয়, সরি, কোনটা সঠিক নয়, তাহলে এটা তো কারেক্ট, এটা অ্যান্সার হবে না। যথার্থ অমৃতার চেয়ে বেশি নম্বর পেয়েছে, দেখো যথার্থ অমৃতা সব থেকে বেশি নম্বর পেয়েছে, এটা তো কারেক্ট হতেই পারে না, সুতরাং এইটাই আমাদের কী হবে, অ্যান্সার হবে, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অমৃতা কর্ণের থেকে বেশি নম্বর পেয়েছে, অমৃতা কর্ণের চেয়ে বেশি নম্বর পেয়েছে, এটা আমাদের কারেক্ট। যেটা ইনকারেক্ট সেটা বার করতে বলেছিল, তো এটাও আমাদের কারেক্ট। নেক্সট বলছে করণ বিনিতার চেয়ে বেশি নম্বর পেয়েছে, করণ কিন্তু বিনিতার থেকে কম নম্বর পেয়েছে, দেখো করণ বিনিতার থেকে কম নম্বরই পেয়েছে, এই যে আছে, সুতরাং এটাও আমাদের কারেক্ট। কারেক্টগুলো অ্যান্সার হবে না, যেটা ইনকারেক্ট সেটা অ্যান্সার হবে, ওই জন্য 2 নম্বরটা আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। রাহুল তার বাড়ি থেকে পার্কের দিকে যাত্রা করলো, পূর্ব দিকে সে 50 মিটার গেল, তারপর দক্ষিণ দিকে সে 10 মিটার হাঁটলো এবং তারপর ডান দিকে ঘুরে সে 40 মিটার হাঁটলো, অবশেষে সে আবার ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটলো, তাহলে পার্ক থেকে তার বাড়ি কত দূরে। ট্রাই করো নিজেরা, ইজি প্রশ্ন, টাফ নয় একদমই। দেখো এখানে তোমাদের বলছে রাহুল কি করছে, পূর্ব দিকে 50 মিটার যাচ্ছে, ওকে রাহুল পূর্ব দিকে 50 মিটার যাচ্ছে, আর একটু বাড়িয়ে দিই, এই হচ্ছে 50 মিটার সাপোজ ধরো। তারপর বলছে সে দক্ষিণ দিকে ঘুরলো এবং 10 মিটার যাচ্ছে, এই হচ্ছে সে 10 মিটার যাচ্ছে। তারপর সে কী করছে, আবার তার ডান দিকে ঘুরছে, তার মানে সে এইদিকে যাচ্ছে, ডান দিক মানে এই দিক, ঠিক আছে, এবং এইদিকে সে কত মিটার যাচ্ছে, 40 মিটার যাচ্ছে, ওকে, সেই দিকে সে 40 মিটার গেল, এই হচ্ছে তোমাদের 40, এবং তারপর সে বলেছে আবার ডান দিকে ঘুরলো, মানে ওপর দিকে যাবে এবং গিয়ে সে 20 মিটার গেল, এই টোটাল পথ হচ্ছে 20 মিটার, এবং এই জায়গায় আমাদের P ফর পার্ক অবস্থান করছে, আর তার বাড়ি এইখানে ছিল, ঠিক আছে, হোম ফর বাড়ি, H ফর হোম। তোমাকে বলেছে পার্ক থেকে তার বাড়ি, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু বলেনি বাড়ি থেকে পার্ক, এখানে বলেছে পার্ক থেকে তার বাড়ি, অর্থাৎ এইটা জিজ্ঞেস করেছে কোন দিকে। এবার দেখো আমরা যদি এখানে টানি, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এটা আমাদের ইস্ট, আর এটা আমাদের ওয়েস্ট। তো এইটা যদি পার্ক হয়, কেন্দ্রটা এই দিকে অবস্থান করছে, তার বাড়ি এই দিকে অবস্থান করছে, এটা P ফর পার্ক, এই বিন্দুটা P ফর পার্ক, তাহলে কোন দিকে, এটা সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। দেখো এটা আমি তোমাদের অপশান তুলিনি, নর্মালি রেখেছি, দেখো VERSION, এটা তোমাদের বলে দিই, কারণ অনেকে এটা একটা প্রবলেম হয়, জন্য বলে দিচ্ছি। প্রথমে তুমি কি করো, এগুলোর সব কোডিং লিখতে আরম্ভ করো, এটা 22 হয়, এটা তোমরা জানো 5 হয়, এটা তোমাদের 18 হয়, এটা 19 হয়, এটা তোমাদের 9 হয়, এটা তোমাদের 15 হয়, এটা তোমাদের 14 হয়, ঠিক আছে, কোডিং লিখলে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে বলেছে এমন কত জোড়া শব্দ আছে সামনের থেকে বা পিছন থেকে, উভয় দিক থেকে, যাদের প্রতিটির মাঝখানে ততগুলি অক্ষর আছে যতগুলি অক্ষর ইংরাজি বর্ণমালায় থাকে, ঠিক আছে। যেমন দেখো ORN এর মধ্যে তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ যে ORN এর মধ্যে কোনো বর্ণ থাকে না ইংরাজি বর্ণমালা, এখানেও দেখো 0 বর্ণ আছে, তার মানে এটা একটা পেয়ার হবে, ঠিক আছে। সিমিলার দেখো N হচ্ছে তোমাদের 14 আর R হচ্ছে 18, 14 আর 18, আর N এর মধ্যে দেখো একটা পেয়ার হচ্ছে ON, একটা পেয়ার হচ্ছে R আর N। কেন R আর N হচ্ছে,
দেখো যদি ইংরাজি বর্ণমালা অনুযায়ী দেখো তাহলে এন আমাদের 14 আর আমাদের 18, এদের মাঝখানে কটা থাকে? 3টে তোমাদের লেটার থাকে। এখানেও দেখো 3টে লেটার আছে, 1 2 3টে, দেখো 1 2 3টে, তার মানে এখানেও তোমাদের এই পেয়ারটা ম্যাচ করছে ইংরাজি বর্ণমালার সাথে, ঠিক আছে। সিমিলারলি দেখো 15 আর 18, দেখো 15 মানে হচ্ছে ও, 18 মানে হচ্ছে আর। তো দেখো এদের মাঝখানে এটা 15, এটা 18, এদের মাঝখানে তোমরা জানো দুটো লেটার থাকে, এখানেও দেখো এদের মাঝখানে দুটো লেটার আছে, দেখো দুটো লেটার আছে, তার মানে এটাও ম্যাচ করছে, তার মানে আরেকটা পেয়ার আমাদের কী হলো? ও আর আর হলো। সিমিলারলি দেখো আর আর এস, এদের মধ্যে দেখো ইংরাজি বর্ণমালায় আর আর এস একসাথে বসে, মানে এদের মাঝখানে কোনো লেটার থাকে না, ঠিক আছে। এখানেও দেখো কোনো লেটার নেই, দেখো কোনো লেটার এখানে নেই। সিমিলারলি 18 আর 19 পেয়ার দেখতে পাচ্ছি একসাথেই বসে আছে, কারণ এটাও একটা পেয়ার হবে, তো আর আর এস এটাও একটা পেয়ার হলো। সিমিলারলি তুমি দেখো 14 15 16 17 18 19 20, এটা যাচ্ছে না, 19 20 21 22 এইটা যাচ্ছে। দেখো ভি আর এস যাচ্ছে, ভি আর এস এর মাঝখানে কটা লেটার থাকে নর্মালি? ভি হচ্ছে তোমাদের 22, এস হচ্ছে 19, গ্যাপ হচ্ছে 3, তার মানে দুটো লেটার থাকবে এর মাঝখানে। দুটো লেটার কী কী তোমরা জানো? সেই দুটো কী কী? টি আর হচ্ছে ইউ, তাই না? এস টি ইউ ভি, যদি আমি এদিক থেকে আসি তাহলে এস টি ইউ ভি এই তোমাদের থাকে। তো এখানেও দেখো দুটো লেটার আছে, এস আর ভি এর মাঝখানে কটা লেটার আছে? এখানে দুটো লেটার আছে, ঠিক আছে। তার মানে এটাও একটা তোমাদের পেয়ার তৈরি হলো। টোটাল কটা পেয়ার? 1 2 3 4 অ্যান্ড 5। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? 5 হলো। ক্লিয়ার? পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, গোলক, ঘনক, প্রিজম, আয়তঘন, চোঙ এই ধরনের 5টা পাত্র আছে এবং এদের ওপর কিছু তোমাদের ডিজাইন দেওয়া রয়েছে এবং তাদের কিছু কালার আছে। ট্রাই করো নিজেরা, ভিডিও পজ করে ট্রাই করো। দেখো ঘনক এবং চোঙ, ঠিক আছে, এতে বলছে ফ্লোরাল নকশা নেই, এফ ফর ফ্লোরাল আমি কেটে দিচ্ছি। নেক্সট বলছে গোলক হচ্ছে তোমাদের গোলাপি রঙের, গোলক এটা হচ্ছে তোমাদের গোলাপি, কালার হচ্ছে গোলাপি, ঠিক আছে। গোলক হচ্ছে তোমাদের গোলাপি নয়, গয়কর বলে লিখে রাখলাম। আচ্ছা, নেক্সট বলছে যে প্রিজম, প্রিজম সেটা হচ্ছে তোমাদের হলুদ বা কালো রঙের নয়, হলুদ বা কালো এই দুটো কালারের নয়, ঠিক আছে। আর দেখো প্রিজমের গায়ে রয়েছে চেকার্ড নকশা, চেকার্ড নকশা রয়েছে। নেক্সট বলছে যেটা আয়ত ঘন, ওপরে লিখছি তোমাদের আয়ত ঘন, ঠিক আছে, আয়ত বলে লিখছি। আয়ত ঘন হচ্ছে সবুজ রঙের আয়ত ঘন, কিন্তু তার গায়ে ডট বা স্ট্রাইপ নেই, ঠিক আছে, ডট বা স্ট্রাইপ নেই। এবার দেখো 1 2 3 4 5টাই বসে গেছে, ঠিক আছে। দেখো ডট বা স্ট্রাইপ নেই, তার মানে ডট বা স্ট্রাইপ আইদার ঘনক বা চোঙে বসবে অথবা গোলকে বসতে পারে। আচ্ছা, আর কিছু দেওয়া আছে? হ্যাঁ, পরেরটা দেখো প্লেন পাত্রটি হচ্ছে গোলাপি রঙের, তার মানে গোলকই প্লেন, প্লেন ডিজাইন তাহলে কার আছে? গোলকের আছে, ঠিক আছে, কারণ গোলকই গোলাপি ছিল আর বলছে গোলাপি প্লেন, তার মানে গোলকই প্লেন। ক্লিয়ার? তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা স্ট্রাইপ এবং ডটের হবে, লেখা আছে কিছু। আচ্ছা, ঘনকে দেখো ডট রয়েছে, লেখা আছে, তার মানে ঘনকে যদি ডট হয় তাহলে স্ট্রাইপ কার হবে? চোঙের হবে, কারণ আছে তো 5টাই পাত্র, তাই না? স্ট্রাইপ কার হবে? চোঙের হবে। আর স্ট্রাইপ আর ডট যদি বসে যায় তাহলে বেঁচে থাকে একটাই পাত্র, সেই পার্টটা কার হবে? সেটা হচ্ছে ফ্লোরাল। ফ্লোরাল কার হবে? আয়তঘনক। এখানে কোশ্চেন্স তোমাদের সেটাই করেছে যে ফ্লোরাল প্যাটার্ন কোনটাতে আছে, আয়তঘনকে হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে দেখো কালার আমাদের খোঁজার দরকারই ছিল না, আমরা যদি ডিজাইন খুঁজতাম তাহলে আমাদের আগেই অ্যান্সার বেরিয়ে যেত, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন ছিল। ভালো লাগলে লাইক করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো, চাইলে শেয়ারও করতে পারো, যাদের এটা প্রয়োজন তাদেরকে এটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। আর পিডিএফ তোমাদের কিছু পরে দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।